আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সিপিএ বাংলাদেশের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইনকাম ট্যাক্স ম্যানেজমেন্টের আজকের ক্লাসে আমরা আহ, আজকে এই সেশনের প্রথম ক্লাস আমরা স্টার্ট করব ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 এবং সেই সাথে আমরা ইনকাম ট্যাক্স রুলস এবং অর্থ আইন, ফাইন্যান্স অ্যাক্ট আমরা পড়াশোনা করব এই কোর্সের ক্ষেত্রে। আজকে আমরা আমাদের আলোচনা শুরু করব এনবিআর কর্তৃক পাবলিশড আয়কর নির্দেশিকা 2022-23। এটা থেকে আমাদের আলোচনা শুরু করব। আমি আশা করি আপনারা এই ডকুমেন্টটি পেয়ে গেছেন। এটা জাতীয় রাজস্ব বোর্ডের করনীতি শাখা প্রতি বছর ফাইন্যান্স অ্যাক্ট পাবলিশ হওয়ার পরে এই আয়কর নির্দেশিকাটি প্রকাশ করে থাকে। আমরা শুরু করব একেবারে ইন্ট্রোডাক্টরি লেভেল থেকে। আপনাদের হয়তো অধিকাংশ বিষয়ই জানা আছে যারা আগে ইনকাম ট্যাক্স সম্পর্কে আলোচনা করেছেন, কিন্তু তার মাঝেও এক দুইটা বিষয় হয়তো নতুন আসবে যেটা আপনারা জেনে নিতে পারবেন। প্রাথমিক বিষয় জানার যেটা ভ্যালিড রিসোর্স, সেটা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের যে পাবলিকেশনস গুলো আছে, এই পাবলিকেশনস এবং পরবর্তীতে আরো বিভিন্ন রাইটার যদি কোনো বই লিখে থাকেন তাহলে এইসব বইগুলো আমরা রেফারেন্স হিসাবে ইউজ করতে পারি। আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন আবু হেনা মোহাম্মদ রহমাতুল মনিম। তিনি একজন সিনিয়র সচিব অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। তার অধীনে বোর্ড কার্যক্রম পরিচালনা করে থাকে। তো এটা 13 জুলাই 2022 সালে এই পাবলিকেশনসটি এসেছে এবং উনি এটার একটি মুখবন্ধ লিখেছেন শুরুতেই। আপনারা সূচিপত্র আছে। তারপরে আমরা আজকে প্রথম ভাগের আলোচনায় থাকবো, যেটা সাধারণ জ্ঞাতব্য বিষয় বলে অভিহিত করা হয়েছে। বেসিক যে নলেজ গুলা প্রয়োজন এই বিষয়গুলা এখানে প্রথমে বলা আছে আয়কর রিটার্ন। আয়কর কর্তৃপক্ষের নিকট একজন করদাতার বার্ষিক আয় ব্যয় এবং সম্পদের তথ্যাবলী নির্ধারিত ফরমে উপস্থাপন করার মাধ্যম হচ্ছে আয়কর রিটার্ন। তাহলে আমরা এখানে দেখলাম যে একজন করদাতার বার্ষিক আয়, ব্যয় এবং সম্পদের তথ্যাবলী, এটা একটা নির্ধারিত ফরম আছে, নির্ধারিত ফরমের মাধ্যমে উপস্থাপনটাই আয়কর রিটার্ন। এটা আমরা জাতীয় রাজস্ব বোর্ডের সংজ্ঞায় বলছি। আয়কর রিটার্ন ফর্মের কাঠামো আয়কর বিধি দ্বারা নির্দিষ্ট করা আছে। আয়কর রিটার্ন ফর্ম কিরকম হবে, এর কাঠামোটি আয়কর বিধি দ্বারা নির্দিষ্ট করা আছে। আয়কর রিটার্ন ফর্মের কাঠামো আয়কর আইন অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত ফরমে আয়কর রিটার্ন দাখিল করতে হয়। আইন বলতে আমরা এখানে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সটাকেই বুঝবো। আমরা বারবার আইন বলবো, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স বলতে পারি, আইটিও বলতে পারি। তো আয়কর আইন অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত ফরমে আয়কর রিটার্ন দাখিল করতে হয়। তাহলে প্রাথমিক যে বিষয়টি সেটা হচ্ছে আয়কর রিটার্ন কি। আয়কর রিটার্নে তিনটি বিষয় আমরা একজন করদাতা উপস্থাপন করেন। একটা হচ্ছে ওনার আয়, আরেকটা হচ্ছে ব্যয়, আরেকটা বিষয় হচ্ছে সম্পদের তথ্যাবলী। আয়, ব্যয় এবং সম্পদের তথ্যাবলী, তার মানে আয়কর রিটার্নে শুধু আয় থাকে না, আয়ের সাথে ব্যয় এবং সম্পদের তথ্যাবলীও থাকে। আয়কর রিটার্ন একটি নির্ধারিত ফরমের মধ্যে সাবমিট করতে হয়, যেটা আয়কর বিধি দ্বারা নির্দিষ্ট করা আছে। ওই ফর্ম কিরকম হবে। আয়কর রিটার্ন কারা দাখিল করবেন? আমরা আয়কর রিটার্ন যারা দাখিল করবেন তাদেরকে দুই ভাগে ভাগ করা যায়। ক, যাদের করযোগ্য আয় আছে, এবং খ, যাদের আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে। করযোগ্য আয় এর ভিত্তিতে যাদের রিটার্ন দাখিল করতে হবে
এখানে আমরা ৪ টি ভাগ দেখতে পাচ্ছি। কোন স্বাভাবিক ব্যক্তি করদাতা আয় যদি বছরে আ ৳৩,০০,০০০ বেশি হয়। এখানে আ ব আমরা প ব যদিও লেখা কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা, আমরা বলব যে কোনো সাধারণ ব্যক্তি করদাতার আয় যদি ৳৩,০০,০০০ বেশি হয়। সাধারণভাবে যেকোনো ব্যক্তির যদি বছরে ৳৩,০০,০০০ বেশি আয় হয় তাহলে তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে সাধারণভাবে। স্বাভাবিক শব্দটা আমরা একটু এভয়েড করছি। ২ এ বলা আছে তৃতীয় লিঙ্গের করদাতা মহিলা এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতার আয় যদি বছরে ৳৩,৫০,০০০ বেশি হয়। তাহলে সাধারণভাবে হচ্ছে ৳৩,০০,০০০ বেশি হলে। আর তৃতীয় লিঙ্গের করদাতা কিংবা মহিলা এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের করদাতার আয় যদি ৳৩,০০,০০০ বেশি হয় তাহলে এটা আরেকটা মা সাধারণভাবে ৳৩,০০,০০০ একটা সেগমেন্ট আমরা ভাগ করলাম। এখানে দেখা গেল যে তৃতীয় লিঙ্গ কিংবা মহিলা অথবা ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের যারা আছেন আমরা যাদেরকে সিনিয়র সিটিজেন বলি তাদের ক্ষেত্রে ৳৩,৫০,০০০ বেশি হলে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। আরেকটা ভাগ হচ্ছে যারা গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, তাদের আয় যদি বছরে ৳৪,৭৫,০০০ বেশি হয়, সেক্ষেত্রে তাদেরকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। প্রতিবন্ধী করদাতার ৳৪,৫০,০০০ বেশি হয়, তাহলে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। তো সাধারণভাবে ৳৩,০০,০০০ হচ্ছে করমুক্ত আয়ের সীমা ৩,০০,০০০-র উপরে হলে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। তৃতীয় লিঙ্গ কিংবা মহিলা এবং আ সিনিয়র সিটিজেন যারা ৬৫ বছরের উপরে তাদের ক্ষেত্রে ৳৩,৫০,০০০ আর গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতাদের আয় ৳৪,৭৫,০০০ বেশি হলে তাদেরকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে এবং প্রতিবন্ধী করদাতার ক্ষেত্রে এই সীমা হচ্ছে ৳৪,৫০,০০০। এখানে একটা বিষয় লক্ষণীয় সেটা খেয়াল রাখতে হবে যে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে অবশ্যই গেজেটভুক্ত হতে হবে। সরকারি একটা গেজেট পাবলিশড আছে যেখানে ওই গেজেটে যেসব মুক্তিযোদ্ধারা যুদ্ধাহত হিসাবে গেজেটেড আছেন তারাই শুধুমাত্র এই ৳৪,৭৫,০০০ লিমিট ভোগ করতে পারবেন। তো এ এ অন্যান্য যারা মুক্তিযোদ্ধা অনেকে হয়তো যুদ্ধাহত কিন্তু তারা গেজেটভুক্ত না। যুদ্ধে কম বেশি অনেকেই আহত হয়েছেন। তো সবাই আবার গেজেটভুক্ত না। এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে এটা। তো আমরা এটা হচ্ছে ১ম পার্ট। করযোগ্য আয়ের ভিত্তিতে যাদেরকে রিটার্ন দাখিল করতে হবে এই বিষয়টুকু। এরপরে যেটা আছে যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে। এখানে একটা বড় লিস্ট দেয়া আছে। কোন করদাতার আয় করমুক্ত সীমা অতিক্রম করলে যেটা করমুক্ত সীমা আমরা আ এর ১ম পার্টে দেখলাম। আয় বর্ষের পূর্ববর্তী ৩ বছরের যেকোনো বছর করদাতার কর নির্ধারণ হয়ে থাকে বা তার করযোগ্য আয় হয়ে থাকে। যদি ৩ বছর পূর্ববর্তী ৩ বছরে যদি কোনো করযোগ্য আয় থাকে তাহলে ৩,০০,০০০ এই বছরে যদি ৳৩,০০,০০০ নিচেও থাকে তারপরেও তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। ফার্মের অংশীদার হলে, ফার্ম বলতে আমরা পার্টনারশিপ ফার্ম বোঝাবো। আমাদের পার্টনারশিপ ফার্ম সেটা রেজিস্টার্ড হতে পারে, আনরেজিস্টার্ড হতে পারে। আমরা জানি আমাদের দেশে পার্টনারশিপ ফার্ম সমূহ রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস এর অধীনে রেজিস্ট্রেশন নিয়ে থাকে। আবার রেজিস্ট্রেশন না নিয়েও পার্টনারশিপ ফার্ম পরিচালিত হয়ে থাকে। তো পার্টনারশিপ ফার্মের যারা অংশীদার তাদেরকে আবশ্যিকভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। ৪ কোম্পানির শেয়ার হোল্ডার পরিচালক বা শেয়ার হোল্ডার কর্মচারী হলে। কোম্পানির পরিচালক এবং শেয়ার হোল্ডার পরিচালকের মধ্যে একটা পার্থক্য আছে।
পরিচালক কোম্পানির পরিচালনা পর্ষদ কিংবা শেয়ার হোল্ডাররা যে কাউকে চাইলে নমিনেট করে পরিচালক করতে পারে। এই ক্ষেত্রে আহ, আহ, স্বতন্ত্র পরিচালক আছে বিভিন্ন কোম্পানিতে, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর। তো তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। শুধুমাত্র যেসব পরিচালকরা কোম্পানির শেয়ার হোল্ড করে থাকেন, সেজন্য বলা হয়েছে শেয়ার হোল্ডার পরিচালক, তাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে। একই সাথে কোম্পানির এই স্টেজে বলা হয়েছে কোম্পানির শেয়ার হোল্ডার কর্মচারী হলে, তার মানে কোম্পানির শেয়ার হোল্ড করেন এবং কোম্পানির কর্মচারী, তাহলেও তাকে আবশ্যিকভাবে রিটার্ন সাবমিট করতে হবে। 5, সরকার অথবা এটা যে কোম্পানির শেয়ার হোল্ডার ওই কোম্পানির কর্মচারী হলে, এই বিষয়টুকু আমি একটু ক্লিয়ার করলাম। শেয়ার হোল্ডার কর্মচারীর সরকার অথবা সরকারের কোনো কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্তা বা ইউনিটের বা প্রচলিত কোনো আইন, আদেশ বা দলিলের মাধ্যমে গঠিত কোনো কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্তা বা ইউনিটের কর্মচারী হয়ে 16,000 টাকা বা তদূর্ধ্ব পরিমাণ মূল বেতন আহরণ করলে, তাহলে 16,000 বা তদূর্ধ্ব। যদি গভর্নমেন্টের সরাসরি আহ, আহ, সরকার বা সরকারের কোনো কর্তৃপক্ষ, সরকারি যারা আছেন কর্মচারী, তাদের ক্ষেত্রে 16,000 টাকা বা তদূর্ধ্ব, মানে 16,000 থেকে টাচ করলেই তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। তবে সেটা হচ্ছে মূল বেতন, সেটা হচ্ছে মূল বেতন। মূল বেতন মানে বেসিক স্যালারি যেটা। এই ক্ষেত্রে আপনার গ্রস স্যালারি যদি 16,000 কিংবা তদূর্ধ্ব হয়, মনে করেন একজন 20,000 টাকা স্যালারি পেয়ে থাকেন গ্রস, কিন্তু ওনার বেসিক হচ্ছে 12,000 টাকা, সেক্ষেত্রেও তাকে দিতে হবে না। বেসিক যদি 16,000 বা তার উপরে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এটা সরকারি কর্মচারী অথবা সরকারি কোনো কর্তৃপক্ষ, কর্পোরেশন কিংবা কোনো গভর্নমেন্ট বডির কর্মচারী হয়ে থাকেন। 6, কোনো ব্যবসায় বা পেশায় কোনো নির্বাহী বা ব্যবস্থাপনা পদে বেতনভোগী কর্মী হলে। আচ্ছা, এখানে ব্যবসা বা পেশায় নির্বাহী বা ব্যবস্থাপকদের ক্ষেত্রে বলা হয়েছে তারা যদি বেতনভোগী হয়ে থাকেন, তাহলে তাদেরকে আবশ্যিকভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। কর অব্যাহতিপ্রাপ্ত বা হ্রাসকৃত হারে করযোগ্য আয় থাকলে, কারো যদি কর অব্যাহতিপ্রাপ্ত আয় বা হ্রাসকৃত হারে করযোগ্য আয় থাকে, তাহলে তাকেও আয়কর রিটার্ন দাখিল করতে হবে। তো আমরা এই আলোচনাটুকু আমরা অ্যাডভান্স করব 8 থেকে। এইটুকু আলোচনায় কারো কোনো কোয়েশ্চন আছে কিনা এখন আমরা যে আলোচনা করলাম? এই আলোচনার মধ্যে কারো কোনো কোয়েশ্চন আছে কিনা? Yes, সেটা হচ্ছে আয়কর অধ্যাদেশ আমরা বলি। আইন এবং অধ্যাদেশের মধ্যে মানে ডিফারেন্স। আইন এবং অধ্যাদেশের মাঝে পার্থক্যটা কি? আচ্ছা, শুরুতে যখন আমরা আইন বলেছি, আয়কর অধ্যাদেশ 1984 সালে হয়েছিল, তখন আমাদের পার্লামেন্ট ছিল না। পার্লামেন্ট না থাকার কারণে রাষ্ট্রপতি কর্তৃক অধ্যাদেশ জারি করা হয়েছিল। আইনটা পার্লামেন্টে পাস হয় এবং অধ্যাদেশ অর্ডিন্যান্সটা সরাসরি রাষ্ট্রপতি শাসিত। যখন পার্লামেন্ট থাকে না, তখন এটা ডিক্রি হিসাবে আসে। তো যেহেতু আয়কর আহ, আইনটি 1984 সালে এসেছিল এবং তখন আমাদের পার্লামেন্ট না থাকার কারণে অধ্যাদেশ হিসাবে এসেছে এটা। এখন আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসি স্টার্ট হওয়ার পর থেকে কিংবা এর আগে যখন পার্লামেন্ট ছিল, তখনকার আইনগুলো আইন হিসাবেই আছে, যেমন মূল্য সংযোজন ও সম্পূরক শুল্ক আইন, এটা আইন হিসাবে আছে, অর্ডিন্যান্স না। কিন্তু ওই সময় যখন আপনার পার্লামেন্ট ছিল না, যে পিরিয়ডে, ওই পিরিয়ডে যেসব আইনই এসেছে এগুলো অধ্যাদেশ আকারে এসেছে। বিষয়টা ক্লিয়ার?
জি স্যার। টাইটেলে আমরা অধ্যাদেশই বলতে হবে। মানে তার মানে এটা আলী ভাই, জি, যদি এই ক্ষেত্রে আমার পার্লামেন্ট থেকে যেসব ডিসক্রিশনারি যেসব চেঞ্জ হচ্ছে টাইম টু টাইম আইনগুলি, এটাকে যদি আমি সুপারসিড করতে চাই তাহলে কি আমি এসআর ইস্যু করি, তাই তো? রাইট, এসআরও ইস্যু করা হয় তখন। ফাইন্যান্স সেক্টরের মাধ্যমে একটা চেঞ্জ হয়, আবার এসআরওর মাধ্যমে একটা চেঞ্জ হয় বিশেষ ক্ষমতায়। এটা তো অর্ডিন্যান্সটা হওয়ার মূল বিষয়ই হচ্ছে তখন, এবং এটা নিয়ে বিতর্ক আছে আপনারা জানেন। এই বিষয়ে কোর্টের অর্ডার আছে, উচ্চ আদালতের অর্ডার আছে যে সবগুলা অর্ডিন্যান্সকেই আবার আইনে কনভার্ট করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড এ বিষয়ে কাজ করছে এবং একটা খসড়া আইন দেয়া আছে। আপনারা জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে যদি আপনারা খুঁজেন তাহলে আপনারা পাবেন যে ইনকাম ট্যাক্সের খসড়া একটি আইন পাবলিশ করা আছে, যেটা হয়তোবা পরবর্তীতে যদি সংসদ কর্তৃক গৃহীত হয় এবং সংসদ সদস্যদের মাধ্যমে পাশ হয় তাহলে এটা আইনে পরিণত হবে। আলী ভাই, আমরা কি 2 মিনিট ব্রেক নিতে পারি? আজান দিচ্ছে তো। জি, থ্যাংক ইউ। আয়কর আইনের একটি খসড়া জাতীয় রাজস্ব বোর্ড পাবলিশ করেছে, আয়কর আইন 2022 এর খসড়া নামে। এটা আপনারা এনবিআর এর ওয়েবসাইটে পাবেন এই খসড়া আইনটুকু। এটা বাংলায় প্রস্তাবনা দেয়া হয়েছে এই খসড়া আইনটুকু। জি, তো এটা হবে আইন, যদি পার্লামেন্টের মাধ্যমে আসবে সেক্ষেত্রে এটা হবে আইন। আর আমাদের যেটা কার্যকর আছে বর্তমানে সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স। আমরা এটা টাইটেলটা হচ্ছে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984। এখানে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স হিসাবে এটা হচ্ছে 1 জুলাই 1984 সাল থেকে এটা কার্যকর ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স। এখানে এই বিষয়টি যেহেতু আপনারা কোয়েশনে এনেছেন, আমি ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের চ্যাপ্টার 1 এর শর্ট টাইটেলের আগে যে বিষয়টা বলা আছে এখানে আপনারা দেখবেন এখানে দ্য প্রেসিডেন্ট ইজ প্লিজড টু মেক, প্রেসিডেন্ট এটা অর্ডিন্যান্সটি জারি করেছেন। যাই হোক, আমরা মূল বিষয়ে ফেরত যাচ্ছি আমাদের আলোচনা। আইনের এবং অর্ডিন্যান্সের বিষয়টি ক্লিয়ার হলো। এখন আর কোনো কোয়েশন আছে কিনা আমাদের এই আলোচনার প্রেক্ষিতে, এইটুকু আলোচনার প্রেক্ষিতে? আমরা 3 লক্ষ টাকার যে স্ল্যাবটা, এটা সাধারণ ব্যক্তি করদাতার ক্ষেত্রে বলবো। স্বাভাবিক শব্দটা একটু কনফিউজিং এখানে যদিও দেয়া হয়েছে। একটা জিনিস সেটা হচ্ছে প্রতিবন্ধীদের জন্য, সেটা কি প্রতিবন্ধী এটা কি সমাজ কল্যাণ থেকে তাদের কি জি, প্রতিবন্ধী হিসেবে ইয়ে করা রাইট, লাগবে? রাইট, যারা নিবন্ধিত। নিবন্ধিত প্রতিবন্ধী হলে তখনই জি, 4,50,000 টাকা। জি। তবে বলা নেই প্রতিবন্ধীর সংজ্ঞা, যেটা বলা আছে আমরা যখন ইয়েতে যাব ওই সংজ্ঞা অনুযায়ী। তো সংজ্ঞাতে যে বিষয়টুকু যখন থাকবে তখন, তো সংজ্ঞাতে আপনি যে বিষয়টা বললেন প্রতিবন্ধীর যে সমাজ কল্যাণের যে এনলিস্টমেন্টের যে বিষয়টা আছে ওই বিষয়টুকু এখানে প্রাধান্য পাবে। তো এটা হচ্ছে আয়কর রিটার্ন দাখিল করতে হবে কাদের। আমি সামারি যখন করব তখন বিষয়টা সহজ হয়ে যাবে, কিন্তু আমি পড়ার সুবিধার্থে আমি পুরো বিষয়টাই পড়ছি আগে। তো এখানে আমরা যে 7টা বিষয় পড়লাম, এখানে কোনো কোয়েশ্চন আছে কিনা আপনাদের? টার্ম রিলেটেড কোনো কোয়েশ্চন আছে কিনা? একটা বিষয় ক্লিয়ার থাকতে হবে যে সরকার বা সরকারি কোনো কর্তৃপক্ষের কোনো কর্মচারীর মূল বেতন 16,000 টাকা বা তার উপরে হলে তখন তাকে দিতে হবে। আবার ব্যবসা পেশায় যদি নির্বাহী বা ব্যবস্থাপনা পদে কেউ বেতনভোগী কর্মী হন
তাহলে তাকে আয়কর রিটার্ন দিতে হবে। এই জিনিসগুলো একটু গুরুত্বপূর্ণ। আমি পরের বিষয়ে যাচ্ছি। এখানে মোটর গাড়ির মালিক হলে আ আ তাকে আয়কর রিটার্ন দিতে হবে। মোটর গাড়ির মধ্যে 3 হুইলার বাদ যাবে। 4 হুইলার থেকে শুরু হবে মেইনলি মোটর গাড়ির ডেফিনেশনে এখানে। সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ হতে ট্রেড লাইসেন্স গ্রহণ করে কোনো ব্যবসা বা পেশা পরিচালনা করলে, কোনো ব্যবসা পেশা যদি পরিচালনা করে থাকেন কেউ ট্রেড লাইসেন্স গ্রহণের মাধ্যমে, তাহলে তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এখানে ইউনিয়নটাও আছে। সো পুরো ইউনিয়ন পরিষদ যেহেতু আছে তাই একেবারেই আমাদের আহ, আহ, সব জায়গা কাভার হচ্ছে, শুধু সিটি কর্পোরেশন কিংবা পৌরসভা না, ইউনিয়ন পরিষদটাও। মূল্য সংযোজন কর আইনের অধীনে নিবন্ধিত কোন ক্লাবের সদস্যপদ থাকলে, এমন কোন ক্লাবের মেম্বারশিপ থাকলে যে ক্লাব মূসক আইনের অধীনে আছে। চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, প্রকৌশলী, স্থপতি অথবা সার্ভেয়ার হিসাবে বা সমজাতীয় পেশাজীবী হিসাবে যে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার নিবন্ধিত হলে, কোন স্বীকৃত পেশাজীবী সংস্থায় যদি কেউ নিবন্ধিত হয়ে থাকেন এইসব সংস্থা সহ, তাহলে তাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এখানে আলাদাভাবে বলা আছে আয়কর পেশাজীবী হিসাবে জাতীয় রাজস্ব বোর্ডে নিবন্ধিত হলে। যারা আইটিপি আছেন তাদেরকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনারদের কথা বলা হয়েছে এখানে। কোনো বণিক বা শিল্প বিষয়ক চেম্বার বা ব্যবসায়িক সংঘ বা সংস্থার সদস্য হলে আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। কোনো পৌরসভা বা সিটি কর্পোরেশনের কোনো পদে বা সংসদ সদস্য পদে প্রার্থী হলে, কোনো ইলেকশনে যদি কেউ প্রার্থী হন তাকেও আয়কর রিটার্ন দাখিল করতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা বা কোনো স্থানীয় সরকারের কোনো টেন্ডারে অংশগ্রহণ করলে, টেন্ডারে অংশগ্রহণ করলেও আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা আছে। কোনো কোম্পানি বা কোনো গ্রুপ অফ কোম্পানিজ এর পরিচালনা পর্ষদে থাকলে সেক্ষেত্রেও আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা আছে। কোম্পানি বা গ্রুপ অফ কোম্পানিজ এর বলা আছে, যদিও আমাদের বর্তমানের আইন কিংবা বিধিবিধান অনুযায়ী গ্রুপ অফ কোম্পানিজ গঠন সম্ভব না। মোটরযান, স্পেস বা স্থান, বাসস্থান অথবা অন্যান্য সম্পদ সরবরাহের মাধ্যমে শেয়ার্ড ইকোনমিক অ্যাক্টিভিটিজে অংশগ্রহণ করলে, কেউ যদি কোনো শেয়ার্ড ইকোনমিক অ্যাক্টিভিটিজে অংশগ্রহণ করেন, মনে করেন আপনি রাইড শেয়ারিং এ আপনার গাড়িটি দিলেন, তো এটাও একটা শেয়ার্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস। আপনি আপনার স্পেস, বাসস্থান কোনো একটা ইকোনমিক অ্যাক্টিভিটিস এর দিলেন, সেটাও, সেক্ষেত্রেও আপনাকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। লাইসেন্সধারী অস্ত্রের মালিক হলে আয়কর রিটার্ন দাখিল করতে হবে এবং যে সকল ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করতে হবে, এবং যে সকল ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করতে হবে তাদের ক্ষেত্রেও আয়কর রিটার্ন দাখিল করতে হবে। তো এই হচ্ছে আয়কর রিটার্ন কারা দাখিল করবেন আবশ্যিকভাবে তার একটা লিস্ট। তো এটা আমি একটু সামারি করি। এটার সামারিটা হচ্ছে এরকম, কম বেশি যাদের টিআইএন আছে কিংবা কোনো কারণে করতে হয়েছে সবাইকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। মানে আয়করে নিবন্ধিত যারা ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার নিয়েছেন সবাইকেই দাখিল করতে হবে। এত দীর্ঘ লিস্টের আসলে খুব একটা প্রয়োজনীয়তা নেই। এখানে বলা আছে যেসব ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করতে হবে তাদেরকে, রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করা মানে টিআইএন থাকতে হবে প্রথমেই। টিআইএন থাকলেই আয়কর রিটার্ন দাখিল করতে হয়, এটাই বাধ্যবাধকতা। আলী ভাই, একটা কোশ্চেন ছিল, সিলি কোশ্চেন। লেটস সে একটা ফার্মার, হ্যাঁ কৃষক, তার ধরেন ল্যান্ড আছে। হ্যাঁ কারণ আগেকার মানুষ তো এরকম পড়ালেখা জানে না, তাই না? এখন মনে করেন তার 100 বিঘা জমি আছে, কথার কথা, সে খুব সলভেন্ট, ভালো, গ্রামে খুব ইয়ে, এখন মনে করেন সে এই ল্যান্ডটা বিক্রি করতে যাবে, সেক্ষেত্রে কি বর্তমান যে আইন, সেক্ষেত্রে কি মানে রিটার্নটা বাধ্যতামূলক না? টিআইএন নেওয়া বাধ্যতামূলক, শুধু এই ক্ষেত্রে ছাড় আছে।
আগে ছাড় দেয়া হয়েছে যে গ্রামে যদি হয় জমি বিক্রির ক্ষেত্রে জি, এই ছাড়টুকু আছে। মানে কিন্তু সেক্ষেত্রে টিন লাগবে না, তাই তো? না, টিন লাগবে কিন্তু রিটার্ন সাবমিট করতে হবে না। মানে একজন মনে করেন গ্রামে তো বেশিরভাগ মানুষ হলো আনএডুকেটেড, তাই না? তারা তো আর এত কিছু বুঝে না। সেই ক্ষেত্রে মানে টিন সে কিভাবে করবে? তার জন্য এটা বার্ডেন না? এখন আমাদের উপজেলায় ইউনিয়ন ডিজিটাল সেন্টার গুলা আছে বিভিন্ন ইউনিয়নে, এইসব সেন্টারের সহায়তা নেবে। এছাড়া তো করার কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি করতে হলে আপনাকে টিআইএন নিতেই হবে, ট্যাক্সেশনের মধ্যে আসতেই হবে, কারণ আপনি জমি বিক্রি করলে তো গেইন ট্যাক্স দিচ্ছেন একজন হ্যাঁ, করদাতা, সেক্ষেত্রে আসতে হবে। এখন এটা কোয়েশ্চন করা যায় যে আমাদের এটা কার্যকর করার কতটুকু সক্ষমতা আছে, আইনটা ক্যাপাসিটি এক্স্যাক্টলি আমার কোশ্চেনটা রাইট। হয়ে যায়, মানে ক্যাপাসিটি আছে কিনা? হ্যাঁ, এই কোয়েশ্চনটা আমরা যখন ভ্যাট নিয়ে পড়াশোনা করি তখন আরো বেশি আসে। ইনকাম মানে ভ্যাটের আওতাটা এত বড় যে এটা আসলে এখনো আমাদের কোনো সক্ষমতা নেই। তো আয়করের আওতাটা এখন এই বছরে বেশি হয়ে গেছে। সেটা আমি আপনাদেরকে যদি একটু লাস্ট ইয়ারের যে ইনকাম ট্যাক্স এর গাইডটা আছে, আমি যদি ওই গাইডটি আপনাদেরকে আ ২১-২২ এর নির্দেশিকার সাথে যদি আমি একটু কম্পারেটিভ এনালাইসিস করি, এটা হচ্ছে ২১-২২ এর নির্দেশিকা দেখা যাচ্ছে এটা? জি, আয়কর নির্দেশিকা ২০২১-২২। আমরা পড়ছি আয়কর নির্দেশিকা ২০২২-২৩, আমরা যে ফাইন্যান্সিয়াল ইয়ারে আছি এটাতে। ২১-২২ এর নির্দেশিকায় এসে দেখেন আপনি শুরুর দিকে সব বিষয়ই বলা আছে। এখানে শুধু স্বাভাবিক শব্দটি এবার লেগেছে আরকি। কিন্তু আগে শুধু ব্যক্তি করদাতার কথা বলা ছিল। এবছর স্বাভাবিক শব্দটি কেউ হয়তো এড করেছেন ওনার দৃষ্টিতে। তো এখানে যাদের আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে এই লিস্টটি আছে। এই লিস্টে আপনি দেখেন কম বেশি ২২ 22টা। ২২ টা আ ধরন বলা আছে। আমরা এই আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে। এখানে ১৯ টি ধরন দেখতে পাচ্ছি। এখানে দেয়া ছিল ২২ টি ক্যাটেগরি। তো ২২ এর মধ্যেই হয়তো ১৯ এর মধ্যেই হয়তো অনেকগুলা চলে এসেছে। এখানে সঞ্চয়পত্র ক্রয়ের বিনিয়োগ এই বিষয়গুলা পরবর্তীতে চলে এসেছে। এখানে দেখেন আপনার কোয়েশনটা আনসার আছে। তবে নিম্নরূপ ব্যক্তি করদাতার রিটার্ন দাখিল করতে হবে না। এটা বিগত বছর পর্যন্ত কার্যকর ছিল। যেটা ওই যে আপনি বললেন জমি বিক্রির জন্য ১২ ডিজিটের টিআইএন গ্রহণ করেছেন কিন্তু করযোগ্য আয় নেই। বাংলাদেশে ফিক্সড বেজ নেই এমন অনিবাসীকে ক্রেডিট কার্ড গ্রহণের জন্য ১২ ডিজিটের টিআইএন গ্রহণ করেছেন কিন্তু করযোগ্য আয় নেই তাকে। তার মানে আগের আ আ লাস্ট ইয়ার পর্যন্ত আমরা যে আইনে এইটুকু পড়েছিলাম তার মধ্যে সামারি ছিল এরা বাদে সবাইকেই রিটার্ন দাখিল করতে হবে। টিআইএন থাকলেই রিটার্ন দাখিল বাধ্যতামূলক। তো আবার এখন আরেকটা কেউ এক্সাম্পল, এ সেটা হলো যে ধরেন এটা তো একটা ফার্মার গেল, যেমন লেটস সে মনে করেন কারো পরিবারের একজন শুধুমাত্র মা আছে বা বাবা আছে, তার কোনো আয় নাই কিন্তু তার একটা বাড়ি আছে। তো সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তাকে টিন নাম্বার নিতে হচ্ছে কিন্তু তার কোনো আয় নাই, কিন্তু আয় না থাকলেও রিটার্ন সাবমিট করলে তো মিনিমাম ট্যাক্সটা দেওয়া লাগবে, তাই না? আগে না, মিনিমাম ট্যাক্স দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। রিটার্ন সাবমিট করতে পারেন। আচ্ছা, এটা এটা আগে ছিল আমাদের যে কোনো শহরে যদি সিটি কর্পোরেশন এলাকায় যদি আপনার কোনো আ পাকা ঘর থাকে সেক্ষেত্রে আপনি দিতে পারেন। কিন্তু এই বিষয়গুলো এখন যে আমরা লম্বা লিস্টটুকু পড়লাম, এই লিস্টটি অনেক ছোট হয়ে গেছে এখন। আসলে সবাইকেই দিতে হয়। জি, এখানে যে বলা আছে ১৯ নম্বরে আমি যে বিষয়টি মার্ক করলাম সেটা হচ্ছে যে সকল ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করতে হবে। তো এই ১৮ পর্যন্ত যে লিস্টটি দেখলেন সবার ক্ষেত্রেই রিটার্ন দাখিলের প্রমাণ কোনো না কোনো জায়গায় দাখিল করতে হয়। সবার ক্ষেত্রেই।
খেয়াল করে দেখেন 18 পর্যন্ত হয় এমপ্লয়ারের কাছে দিতে হবে, কিংবা ট্রেড লাইসেন্স রিনিউ করতে দিতে হবে, কিংবা অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ রিনিউয়ালের সময় দিতে হবে, কোনো না কোনো জায়গাতে রিটার্ন দাখিলের প্রমাণপত্র দিতে হবে। এখন এবছর যে বিষয়টুকু এডিশন ছিল এই ফাইন্যান্স সেক্টর মাধ্যমে যে নতুন জিনিসগুলো আসলো, সেটা হচ্ছে যে সকল ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করতে হবে। আগে ছিল টিআইএন দিতে হবে, এখন বলা হচ্ছে যে না, টিআইএন না, রিটার্ন দাখিলের প্রমাণ দিতে হবে। এখানে 8 নাম্বারটা আমি প্রথমে একটু পড়ছি। 8 নাম্বারটা হচ্ছে ক্রেডিট কার্ড প্রাপ্তি এবং বহাল রাখতে। আগে আমরা দেখেছি এর আগের বছরে আইনে যে ক্রেডিট কার্ড গ্রহণের জন্য 12 ডিজিটের টিআইএন গ্রহণ করেছেন কিন্তু করযোগ্য আইনে, তাকে রিটার্ন দাখিল করতে হবে না। এখন বলা আছে যে তাকে করতে হবে রিটার্ন দাখিল। তো যে সকল ক্ষেত্রে দাখিলের প্রমাণপত্র উপস্থাপন করতে হবে, এখানে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে 5 লক্ষ টাকা ঋণ গ্রহণে 5 লক্ষ টাকা ঋণ গ্রহণ করলেই আপনাকে রিটার্ন দাখিলের প্রমাণ দিতে হবে। আপনার টিআইএন থাকলেই শুধু হবে না, আপনাকে রিটার্ন দাখিল করতে হবে এবং ওই অ্যাকনলেজমেন্টটি ব্যাংকে জমা দিতে হবে। এর মাধ্যমে সরকার বাধ্য করছে আস্তে আস্তে সবাইকেই ট্যাক্স নেটের মধ্যে নিয়ে আসতে। কোন কোম্পানির পরিচালক বা স্পন্সর শেয়ার হোল্ডার হতে হলে, তার মানে কোন কোম্পানির পরিচালক কিংবা স্পন্সর শেয়ার হোল্ডার যারা হতে চান, তাদেরকেও কোম্পানি ফরমেশনের সময়, রেজিস্ট্রেশনের সময় এই বিষয়টুকু দিতে হবে যে উনি রিটার্ন দাখিল করেছেন। আমদানি নিবন্ধন সনদ ও রপ্তানি নিবন্ধন সনদ প্রাপ্তির ক্ষেত্রেও রিটার্ন দাখিলের প্রমাণ দিতে হবে ও বহাল রাখতে। এটা একটা আহ মানে প্রাপ্তি ও বহাল রাখতে এইসব বিষয় যেহেতু এই বছরই এসেছে, এগুলার কিছু আহ সমস্যাও আস্তে আস্তে দেখা যাবে, যেগুলা পরবর্তীতে কারেকশন হবে। দেখা যায় যে কেউ যদি নতুন কোম্পানির রেজিস্ট্রেশন করে তো সে কিভাবে রিটার্ন দাখিলের নতুন আমদানি নিবন্ধন সনদ নিতে চায়, সে তখন কিভাবে রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেবে? হয়তোবা নতুন টিআইএন নিয়েছে এই বছরেই, তো সেক্ষেত্রে কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে যে রিটার্ন তো আপনার ইকোনমিক অ্যাক্টিভিটি শুরু হওয়ার পরে রিটার্ন দেবে, ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হওয়ার পরে। টিআইএন রেজিস্ট্রেশন করেছে কিন্তু আমদানি সনদ তো আগেই নিতে হবে, রপ্তানি সনদ তো আগেই নিতে হবে সে তো ইকোনমিক। ট্রানজেকশনই দেখাতে পারবে না বস। রাইট, ট্রানজাকশন তো না, রিটার্ন সাবমিশনেরই তো সুযোগ নেই। মনে হ্যাঁ করেন কেউ একজন আপনার ফেব্রুয়ারি মাসে কিংবা জানুয়ারি মাসে একটা টিআইএন করলেন, তারপরে ট্রেড লাইসেন্স করলেন, টিআইএন করলেন, এবং উনি ব্যবসা স্টার্ট করতে চাইলেন। এখন দেখা গেল যে ট্রেড লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রেও রিটার্ন দিতে হবে, মানে ওনাকে আগের বছরে রিটার্ন ক্লিয়ার করে একটা অ্যাকনলেজমেন্ট নিয়ে আসতে হবে, তারপরে বাদ বাকি কাজ করতে হবে, সেটা নীলই হোক। তো এই বিষয়গুলা প্রাপ্তির ক্ষেত্রে যদি না থেকে নবায়নের ক্ষেত্রে থাকতো, তাহলে সেক্ষেত্রে হয়তোবা আমাদের এজ অফ ডুইং বিজনেস আমরা যেটা বলি সেটা আরেকটু ইজি হতো, আমরা আহ, সহজ হতো এই ক্ষেত্রে। এরপরে আছে সমবায় সমিতির নিবন্ধন পেতে সাধারণ বীমা তালিকাভুক্ত সাধারণ বীমার তালিকাভুক্ত সার্ভেয়ার হতে এবং লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করতে। কোনো সাধারণ বীমার যদি কেউ তালিকাভুক্ত সার্ভেয়ার হতে চান এবং লাইসেন্স পেতে চান এবং নবায়ন করতে চান, তাহলে সিটি কর্পোরেশন, জেলা সদরের পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় 10 লক্ষাধিক টাকার জমি, যে জমির মূল্য হচ্ছে 10 লাখের অধিক, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা হস্তান্তর বা বায়নামা বা মুক্তারনামা নিবন্ধন করতে। এখন কেউ যদি সিটি কর্পোরেশন এলাকায় কিংবা কোনো পৌরসভা এলাকায় কিংবা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় কোনো জমি, বিল্ডিং অথবা অ্যাপার্টমেন্ট বিক্রয় করতে চান, মনে করেন বিক্রয় করলেন না, অন্য কোনো বাবদে হস্তান্তর করবেন কিংবা বায়নামা করবেন অথবা আমুক্তারনামা দেবেন, পাওয়ার অফ অ্যাটর্নি দেবেন, এইসব দলিল যখন তিনি নিবন্ধন করতে যাবেন, তখন তাকে আবশ্যিকভাবে আয়কর রিটার্নের
অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেট দিতে হবে। আপনারা যারা আইটিপি পরীক্ষা দিতে আগ্রহী কিংবা প্র্যাকটিসে আগ্রহী যারা বলেছেন যে তাদের জন্য ফিল্ডটা একটু বড় হচ্ছে। জাকির হোসেন ভাই আগ্রহী প্র্যাকটিসের ক্ষেত্রে। সামনে মানে আয়কর রিটার্ন দাখিলের যে বাধ্যবাধকতা নিয়ে এসেছে গভর্নমেন্ট, সেক্ষেত্রে অনেক ইন্ডিভিজুয়ালদেরকেই রিটার্ন দাখিল করতে হবে। এখানে একটা বড় গ্রুপ অফ পিপল অ্যাড হ্যাঁ। করেছে। এখানে আমার 7 নতুন করে নম্বর কি চেঞ্জ পয়েন্ট আসছে আলী ভাই? এই যে আবার যদি একটু বলতেন ওয়ালিদ ভাই। আচ্ছা, জাতুল ভাই হ্যাঁ, আমি আসলে জানতে চাচ্ছিলাম যে পরে যে ক্রাইটেরিয়া গুলি যে যাদেরকে রিটার্ন সাবমিট করতে হবে, এখানে এই 2 থেকে 9 পর্যন্ত যেটা বললেন, এখানে চেঞ্জ আসে শুধুমাত্র 8 নাম্বার পয়েন্টটা, রাইট? না 8 নাম্বার গত পয়েন্টটা বছর আমি একটু কম্পারেটিভ অ্যানালাইসিস করতে গিয়ে গত বছরের সাথে আমি এটা দেখিয়েছি যে গত বছরে বলা ছিল গত বছর পর্যন্ত যারা ক্রেডিট কার্ড গ্রহণের জন্য 12 ডিজিটের টিআইএন গ্রহণ করেছেন কিন্তু করযোগ্য আয় নেই, তাদেরকে রিটার্ন দাখিল করতে হবে না। কিন্তু এই বছর এটা পুরো চেঞ্জ করা হয়েছে, চেঞ্জ করে আনা হয়েছে ক্রেডিট কার্ড প্রাপ্তিও বহাল রাখবে এই বিষয়টা। আরেকটা বিষয় বলা ছিল যেটা এখন মানে আমি বলবো যে এটা বলবো। ব্যাংকগুলি বেসিক্যালি ক্রেডিট কার্ডের জন্য যে ধরনের আয় চায়, মানে এমপ্লয়ি কিংবা যেই বিভিন্ন সেগমেন্টে, সেই ক্ষেত্রে তো ট্যাক্সেবল ইনকামের মধ্যে এটা পড়ে যায় না? ক্ষেত্র বিশেষে পড়তে পারে। এখন এমপ্লয়ীদের ক্ষেত্রে এখন আসলে এই যে বিষয়গুলা বলা আছে এগুলা অ্যাপ্লিকেবল না। যিনি ক্রেডিট কার্ড গ্রহণ যিনি আলী ভাই, করবেন আমার ক্ষেত্রে ঘটছে প্র্যাকটিক্যালি, সেটা হ্যাঁ, হচ্ছে আমার একটা ব্যাংকে অ্যাকাউন্ট ছিল, আমার স্ট্যান্ডার্ড চার্ট ব্যাংকেও একটা ক্রেডিট কার্ড ছিল। তো আমার গত পরশুদিন হঠাৎ করে দেখলাম যে আমার মোবাইলে মেসেজ আসছে যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনাও ওয়াইজ আপনার ওই যে এখন রিটার্ন সাবমিট করতে লাগবে, ইভেন রিটার্নের স্লিপটা সাবমিট করতে লাগবে, ইভেন আপনার ওই আমার অন্য একটা ব্যাংকে অ্যাকাউন্ট ছিল ওইখানকার জন্য দেখলাম যে আমার বাসায়ও মেসেজ আসছে, আমার মোবাইলেও মেসেজ আসছে যে ইয়ে করার জন্য, রিটার্ন সাবমিট করার জন্য, ট্যাক্স রিটার্ন স্লিপ ডিডাকশন সাবমিট। এট সোর্স যে জায়গায় আপনার ইন্টারেস্টের উপরে 10% কেটে রাখছে, আপনি আগে টিআইএন দিলেই সেটা হতো, টিআইএন ছাড়া 15% কাটতো। এই জায়গাতে বাধ্যবাধকতা করেছে টিআইএন এর পরিবর্তে আপনি প্রতি বছর রিটার্ন সাবমিশনের অ্যাকনলেজমেন্ট দিতে হবে। এটা একটা এটা বড় তো আসলে কাজ। দেওয়াটা খুব সহজ আলী ভাই, মানে ই3 তো আসলে ওয়েবসাইট থেকে যে কেউ করে নিতে পারে, এই কারণে মনে হয় এই জিনিসটা করছেন, তাই না ভাইয়া? না এটা আমাদের দেশে টিআইএন ধারী অনেকেই আছেন যারা নন ফাইলার রিটার্ন সাবমিট করেন না। এখন ওকে ওকে, হ্যাঁ। বিগত বছর পর্যন্ত আইন ছিল যে যাদের টিআইএন আছে তাদের আবশ্যিকভাবে রিটার্ন সাবমিট করতে হবে, তবে এই 3 ক্যাটাগরি বাদে। বুঝতে পেরেছেন ওকে, বিষয়টা? এই 3 ক্যাটাগরি বাদে সবাইকেই রিটার্ন সাবমিট করতে হবে যাদের টিআইএন আছে, 12 ডিজিটের টিআইএন আছে। বুঝতে পেরেছেন বিষয়টা? জি, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। আমি জাস্ট আগের বছরের ইয়ে থেকে আমি বলি, এই দেখেন আগের বছরের একে বলা আছে যাদের যিনি 12 ডিজিটের টিআইএন গ্রহণ করেছেন তাকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে। তবে এর মধ্যে বাদ দেয়া হয়েছে কাদেরকে? 3টা ওই 3টা। বিষয় বলা হয়েছে। এই 3টার মধ্যে আমরা দেখলাম যে বাংলাদেশে ফিক্সড পেজ নেই, এটা পরে আমরা দেখছি। ক্রেডিট কার্ডের এটা এখনো রিটার্ন সাবমিট করতে হবে, এটা বাধ্যবাধকতা চলে এসেছে। জমির ক্ষেত্রে আমরা দেখলাম যে 10 লক্ষ টাকার বেশি যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে। যার অন্য কোনো করযোগ্য আয় নাই। অন্য কোনো করযোগ্য আয় নেই। কিন্তু আমি লম্বা লিস্ট তো দেখেন 7 নম্বরে বলা আছে সিটি কর্পোরেশন, এই যে গ্রামে হলে প্রয়োজন নেই। সিটি কর্পোরেশন, জেলা সদর, পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় 10 লক্ষাধিক টাকার জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা হস্তান্তর বা বায়নামা বা মুক্তারনামা নিবন্ধন করতে, এটা যখন রেজিস্ট্রেশন করতে যাবেন তাহলেও আপনাকে দিতে হচ্ছে। তাহলে গ্রামের জায়গাটুকু বাদ যাবে। এই যে রাতুল ভাই যে বিষয়টা বললেন
সেটা হচ্ছে গ্রামের ক্ষেত্রে। কিন্তু আগে বলা হয়েছে শুধু জমি বিক্রয়ের ক্ষেত্রে, বলা নেই যে কোন জায়গায় জমি বিক্রয়। করযোগ্য আয় নেই জমি বিক্রয়ের ক্ষেত্রে। এখন এই ১০ লক্ষ টাকায় অধিক আ আ জমি কিংবা বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রি করলে তার করযোগ্য আয় থাকুক বা না থাকুক, রিটার্নের দাখিলের প্রমাণপত্র উপস্থাপন করতে হবে। তো টিআইএন ধারীদের তো রিটার্ন দিতেই হবে। আবার রিটার্ন দাখিলের প্রমাণপত্র কোথায়, কোথায় উপস্থাপন করতে হবে এই বিষয়টুকু আমরা দেখছি। তো এখানে ১৯ এ বলা আছে যে সকল ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করতে হবে। তাহলে তার মানে টিআইএন আছে তাদের এবং রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করতে হবে সেহেতু তাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে। এখানে আমরা পড়ছি মূল বিষয়টা যাদের আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে তাদের লিস্ট। এই জায়গাতে এটা একটা বড় চেঞ্জ এই বছরে এবং এই চেঞ্জটা আমরা সবাই কম বেশি এক্সপেরিয়েন্স করা শুরু করেছি এর মাঝেই। আপনি যেটা বললেন যে আপনি ২টা ৩টা জায়গা থেকে নক পেয়েছেন এরকম। এখানে চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী ওই আগের বিষয়টুকুই বলা আছে। কোনো পেশাজীবী সংস্থার সদস্যপদ প্রাপ্তি ও বহাল রাখতে। তো প্রাপ্তির বিষয়টুকু নিয়ে হয়তোবা একটু প্রবলেম হতে পারে। শুরুর দিকে তো একজন আইনজীবী উনি যখন আ তার পেশাজীবী সংস্থার সদস্যপদ নেবেন, উনার তো আয় ইনকাম নাও থাকতে পারে। একজন চিকিৎসকের ইনকাম নাও থাকতে পারে। উনি পাশ করেই শুধুমাত্র রেজিস্ট্রেশন নেবেন। তো রেজিস্ট্রেশন নেওয়ার ক্ষেত্রে হয়তো টিআইএন টা বাধ্যবাধকতা থাকলে ভালো ছিল এবং এটা রিনিউয়ালের ক্ষেত্রে রিটার্ন সাবমিশনের বিষয়টুকু থাকলে হয়তোবা এটা একটু সহজ হতো। না হলে কিছুটা ভোগান্তি হতেই পারে। মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট 1974 এর অধীনে নিকাহ রেজিস্ট্রার হিসাবে লাইসেন্স প্রাপ্তি ও বহাল রাখবে। তো নিকাহ রেজিস্ট্রার যারা তারা লাইসেন্স প্রাপ্তি ও বহাল রাখতে এটা করবেন। ট্রেড বা পেশাজীবী সংস্থার সদস্যপদ প্রাপ্তি ও বহাল রাখতে যেকোনো ট্রেড বা পেশাজীবী সংস্থার সদস্যপদ প্রাপ্তি বহাল করার জন্য রিটার্ন সাবমিশনের প্রমাণপত্র দেয়া বাধ্যতামূলক। ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই লাইসেন্স ও ছাড়পত্র প্রাপ্তি ও নবায়নে এটা বাধ্যতামূলক। যে কোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ প্রাপ্তি ও বহাল রাখতে সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ প্রাপ্তি ও বহাল রাখতে। দেখেন এটা শুধু প্রাপ্তি বলেনি, বহাল রাখতে হলেও আপনাকে গ্যাস সংযোগ সেক্ষেত্রে সিটি কর্পোরেশন এলাকায় আপনাকে রিটার্ন সাবমিশনের অলরেডি এখানে একটা অ্যাড করি। অলরেডি গভর্নমেন্ট এটা নিয়ে মানে কাজ শুরু করছে, কারণ হলো যে আমি যেখানে থাকি এখান থেকে অলরেডি সিটি কর্পোরেশন থেকে তারা ইটিন নাম্বার নেওয়া শুরু করছে। যে ইটিন তো নেবেই, ইটিন নিলে হবে না, শুধু রিটার্ন না, সাবমিশনেরও ডকুমেন্ট দিতে হবে। মানে গভর্নমেন্ট হয়তো ম্যাচ করবে পরবর্তীতে, ইটিন রাইট। নিচ্ছে, মোবাইল নাম্বার দিচ্ছে, মেইল অ্যাড্রেস নিচ্ছে, পরবর্তীতে হয়তো সে চাবে যে রিটার্ন কপি দাও তুমি আমাকে। হ্যাঁ, এই বিষয়টুকু আসবে। লঞ্চ, স্টিমার, মাছ ধরার ট্রলার, কার্গো, কোস্টার, কার্গো, ডাম্প বার্জ সহ যে কোনো প্রকারের ভাড়ায় চালিত নৌযানের সার্ভে সার্টিফিকেট প্রাপ্তি ও বহাল রাখবে। এটা সার্ভে সার্টিফিকেট প্রাপ্তি এবং বহালে রিটার্নের অ্যাকনলেজমেন্ট দিতে হবে। পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসকের কার্যালয় হতে ইট উৎপাদনের অনুমতি প্রাপ্তি ও নবায়নে সিটি কর্পোরেশন, জেলা সদর বা পৌরসভায় অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুলে শিশু বা পোষ্য ভর্তিতে, যেটা শহর এলাকায় যে ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তির ক্ষেত্রে দিতে হবে। সিটি কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি বা বহাল রাখতে, প্রাপ্তিতেও দিতে হবে, বহাল রাখতেও দিতে হবে। কোম্পানির এজেন্সি ডিস্ট্রিবিউটরশিপ প্রাপ্তি ও বহালে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রাপ্তি ও বহাল রাখতে, আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলায়, ঋণপত্র খোলার ক্ষেত্রে এলসি ওপেনের ক্ষেত্রেও আপনাকে অবশ্যই রিটার্ন সাবমিশনের প্রমাণপত্র দিতে হবে। ৫ লক্ষাধিক টাকার পোস্ট অফিস সঞ্চয়ী হিসাব খোলায়। পোস্ট অফিসে যদি কেউ ৫ লাখের
অধিক টাকার সঞ্চয়ী হিসাব খুলেন তাহলে তাকে রিটার্ন সাবমিশনের কপি দিতে হবে। 5 লক্ষাধিক টাকার সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রেও তাহলে 5 লক্ষের বেশি কেউ যদি সঞ্চয়পত্র কিনতে চান কিংবা পোস্ট অফিসে রাখতে চান, উভয় ক্ষেত্রেই তাকে আয়কর রিটার্ন দাখিলে প্রমাণপত্র দিতে হবে। 10 লক্ষাধিক টাকার ক্রেডিট ব্যালেন্স সম্পন্ন ব্যাংক হিসাব খোলা ও বহাল রাখবে। কোন ব্যাংক হিসাবে যদি 10 লাখ টাকার বেশি ব্যালেন্স থাকে, ক্রেডিট ব্যালেন্স, কিংবা খোলার সময় যদি আপনি 10 লাখ টাকার বেশি ব্যালেন্স দেয়া হয়, প্রাইমারিলি ডিপোজিট করা হয়, তখনই রিটার্ন সাবমিশনের প্রমাণপত্র দিতে হবে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এর মাধ্যমে একটা বড় গ্রুপ অফ পিপুল চলে আসবে আয়কর রিটার্ন দাখিল করতে তারা বাধ্য হবে, কারণ আয়কর রিটার্ন দাখিলে প্রমাণপত্র দিতে না পারলে এইসব জায়গায় কোনো সার্ভিস পাওয়া যাবে না। আমরা আগে দেখেছি পৌরসভা, উপজেলা, সিটি কর্পোরেশন, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে দিতে হয়। এই বিষয়গুলো আসলে ডুপ্লিকেশন হচ্ছে অলমোস্ট। কিছু কিছু বিষয় হয়তো আগের ইয়েতে ছিল। 19 নম্বরটাই আমরা এখানে দেখছি যে সকল ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করতে হবে, তাদেরকে রিটার্ন দাখিল করতে হবে। তো 19 নম্বরের যে একটা দীর্ঘ লিস্ট আছে, এটাই আমরা দেখছি এখানে। উৎপাদন কার্যক্রমে ব্যবস্থাপনা বা প্রশাসনিক বা তত্ত্বাবধানকারী অবস্থানে কর্মরত ব্যক্তির বেতন ভাতাদি প্রাপ্তিতে। এখন ম্যানুফ্যাকচারিং কনসার্নের ক্ষেত্রে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে আছেন কিংবা সুপারভাইজারি অ্যাক্টিভিটিতে আছেন কিংবা ম্যানেজমেন্টে আছেন, তারা এই কার্যক্রমে যারা আছেন তাদেরকে অবশ্যই রিটার্ন সাবমিশনের প্রমাণ দিতে হবে। সরকারি অথবা, এই বিষয়টা আবার ডুপ্লিকেশন হচ্ছে, আমি বললাম আপনাদেরকে, সরকারি অথবা সরকারের কোনো কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্তা বা ইউনিটে বা প্রচলিত কোনো আইন, আদেশ বা দলিলের মাধ্যমে গঠিত কোনো কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্তা বা ইউনিটের কর্মচারী 16,000 টাকা বা তদূর্ধ্ব পরিমাণ মূল বেতন প্রাপ্তিতে মোবাইল ব্যাংকিং বা ইলেকট্রনিক উপায়ে টাকা স্থানান্তরের মাধ্যমে এবং মোবাইল ফোনের হিসাব রিচার্জের মাধ্যমে কমিশন ফি বা অন্য কোনো অর্থ প্রাপ্তির ক্ষেত্রে, টেলিকমের ক্ষেত্রে আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। জি আলী ভাই, এই যে 30 নাম্বার যেটা বলতেছেন যে হ্যাঁ মোবাইল ব্যাংকিং বা ইলেকট্রনিক উপায়ে টাকা স্থানান্তর বা মোবাইল ফোনের রিচার্জ কমিশন, হ্যাঁ আমাদের যে ডিস্ট্রিবিউটর রিটেলার আছে বা বিকাশ ধরেন বা নগদ ধরেন, হ্যাঁ, সবাই এর তো কিনতে বিভিন্ন হবে। এজেন্ট ব্যাংকিং আছে, রিটেলার আছে। একটা রিটেলার কিভাবে এটা গভর্নমেন্ট এনশিওর করবে যে তার কমিশন ফি এর এগেইনস্টে সে রিটার্ন দিচ্ছে না হচ্ছে? আপনারা রিটেলার তো এনশোর লাখ লাখ, করবেন, আপনাদের এনশোর করতে হবে। আমরা তো রিটেলারদের কিছু করি না। রিটেলার তখন আপনারা এখন আপনাদের ধরুন মুদি দোকানে, আমি আমার মনে করেন একটা মুদি দোকানে যে করতেছেন, ছোট ছোট দোকানে অনেকেই বসে ভাসমান, তাই না? ও তো রিচার্জ করতেছে, তাই না? তো সেই ক্ষেত্রে কিভাবে ইনশিওর করবে গভর্নমেন্ট যে সে রিটার্ন দিবে কি দিবে না? সে লাইসেন্স পাবে না। মনে করেন মোবাইল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হলে যারা মোবাইল ব্যাংকিং কার্যক্রম সার্ভিস প্রোভাইডার যারা, তারা দিচ্ছে, তো গভর্নমেন্ট তাদেরকে বলবে আপনি লিস্ট দেন আপনার কারা আপনার গ্রাহক কিংবা কারা আপনার এজেন্ট, তারা রিটার্ন সাবমিট করেছে কিনা এটার একটা লিস্ট জমা দেন, অ্যাকনলেজমেন্ট স্লিপের নাম্বার এবং এইটা দেওয়ার আগে সবার আগে ইটিন ইনশিওর করতে হবে, তাদের ইটিন ইটিন আছে। তো লাগবেই, ইটিন তো হ্যাঁ, লাগবেই, ইটিন এবং রিটার্ন লাগবে। এটা কিন্তু মোবাইল ফোনের হিসাব রিচার্জের মাধ্যমে কমিশন মানে না ঠিক আছে, কিন্তু এইটা দেওয়ার মানে কি আমি বলি সেটা হলো যে, মানে অ্যাজ এ ফুল পাই যদি আমি চিন্তা করি, পুরো বাংলাদেশ হোল চিন্তা করি, এখানে কমপক্ষে হলে 60 থেকে 70 লাখ এরকম রিটেলার আছে, ব্যাক করে ধরেন, ঠিক আছে, টোটাল অ্যাজ এ হোল। 1 কোটির গভর্নমেন্টের তো সেই ক্যাপাসিটি নাই। না, এখন দেখা যাবে যে হ্যাঁ, ক্যাপাসিটি নাই বলে যে কার্যক্রম শুরু করা যাবে না তা তো না, কিছু ওয়েভার দেবে গভর্নমেন্ট আস্তে আস্তে। বাট দেখা যাবে এমন এমন এলাকায় আপনাদের যে এইসব সার্ভিস যারা প্রোভাইড করছে ওই এলাকাতে ইনকাম ট্যাক্সের কোনো অফিসই নেই, রিটার্ন কোথায় সাবমিট করবে এই বিষয়টুকু আছে। তো অনেকগুলা ইস্যুস আছে, এবার নিয়ে এক্স্যাক্টলি আসা হয়েছে
এই তো শুরু হলো এই বছরে এই বিষয়গুলা। আমরা হয়তো এটা এক্সপেরিয়েন্স করে পরের আইনে এসে ফাইন্যান্স সেক্টরে এসে আবার কিছু কারেকশন হতে পারে, কিংবা মাঝখানে কোনো এসআরওর মাধ্যমে কোনো বিষয় বাদ দেয়া হতে পারে কোনো বিশেষ এটা করতে পারতো গভর্নমেন্ট, জন জন ধরে আস্তে আস্তে ইটি এনশিওর করে তারপর রিটার্ন দিত। মানে এমন ভাবে ডিরেক্টলি ভাবে চাপাই দিছে যে মানে এটার কোনো ইয়াই হবে না, মানে ইমপ্লিমেন্টেশনই হবে না। বেশি করলে যে বিষয়টা হয়, আমরা ভ্যাটের ক্ষেত্রে যেটা দেখছি, যে আপনি খুব বেশি আইন যদি করে ফেলেন, দেখা যায় যে এটা একটু ওই যে যখন কোনোটাই কার্যকর করা যাচ্ছে না, তখন আইনের মূল উদ্দেশ্যটাই ব্যাহত হয়ে যায়। এক্স্যাক্টলি বস। দেখা যায় যে বাদ বাকিগুলার কারণে, কিন্তু ২-৪টা জায়গায় ধরলে এগুলা এনশিওর করা সম্ভব, এবং ভালোই বিষয়গুলা এখানে আছে। কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ, যেমন ব্যাংকের যে বিষয়টা আছে ৫ লক্ষ টাকা, এটা ১০ লক্ষ হতে পারতো, কিংবা ওই যে ব্যাংকে ১০ লাখের উপরে টাকা থাকলে দেয়ার বিষয়, এই জিনিসগুলা হয়তো একটু লিমিট বেশি হতে পারতো হয়তোবা। তাহলে অপেক্ষাকৃত কম আয়ের মানুষ কম আ আ কম এফেক্টেড হতো আইনের মাধ্যমে। কিন্তু ওই বিষয়গুলো আসছে আরকি। এখন এই বছর এটা আসছে। তো এগুলা নিয়ে আলোচনার বিষয় আছে, এবং এই বিষয়গুলা নিয়ে আমাদের আরো আ আ এ ভয়েস জানাতে হবে। এনবিআরও চাচ্ছে যে আ আগে আইনে আসুক, এরপরে কি হয় দেখা যাক। ১০ টা বিষয় দিলে হয়তোবা ২ টা ৩ টা তো কার্যকর হবে। এই বিষয়টাই আছে হয়তো। তবে গভর্নমেন্ট চেষ্টা করছে এটা করার জন্য। আরিফ ভাই, আচ্ছা, ই রিটার্ন সাবমিশনের ইয়েটা কি বন্ধ আছে? এনবিআর এর যেটা একটা গত বছর ছিল, ই রিটার্ন সাবমিশন। আ এটা এই যেটা বছর আমি একটা ২-১ দিন আগে চেক করছিলাম, মানে কোনোভাবেই বুঝতে পারতেছিলাম না। যেটা মূলত সার্ভিসটা কি যেটা বন্ধ ছিল হয়েছে? etaxnbr.gov.bd, যেটা অনলাইন ট্যাক্স রিটার্নের যে কার্যক্রমটি ছিল, সেটা দুর্ভাগ্যবশত প্রজেক্টটি বিশেষ কারণে ফেলিওর হয়ে যায়, এবং পরবর্তীতে একটা পাইলট প্রজেক্ট শুরু করেছে এনবিআর, এবং কাজ করছে। এখানেও আমরা এই বিষয়ে যে অনেকগুলা বিষয় আছে, ওইটাতেও অনেক বিষয় এড করতে গিয়ে হয়তো একটু ডিলে হচ্ছে। আমরা মানে হয়তো দেখা যাচ্ছে যে মানে একটা সিস্টেমের মাধ্যমেই চাচ্ছি পুরো বিষয়টা কমপ্লায়েন্স এ নিয়ে আসার জন্য। তো এটা করতে পারলে ভালো, কিন্তু করতে না পারলে দেখা যাচ্ছে যে আপনি যেটা বললেন যে অনেকে অ্যাক্সেস করতে পারছে না, কিংবা পুরো উম উদ্দেশ্যটাই ব্যাহত হচ্ছে। তো এটা একটা এনবিআর এর একটা আ অনলাইনে ট্যাক্স রিটার্ন সাবমিশন এর নতুন একটা পোর্টাল আছে। এটা আপনি এটার কথাই বলছেন? গত বছর অনেকে ই রিটার্ন সাবমিট করছে, জিরো রিটার্ন আর কি। জি, বাট এবারও জিরো 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 রিটার্ন রিটার্ন গুলা সাবমিট সাবমিট করাই করা গেছে, যায়। হ্যাঁ, গত বছর। বাট এই বছর আমি ২-১ দিন আগে ট্রাই করছি, বাট জি। দেখলাম যে সার্ভিসটা অফ। হ্যাঁ, এটা জিরো রিটার্ন এর একটা সার্ভিস আসলে। জিরো রিটার্ন আমরা যখন রিটার্ন ফর্ম ফিল আপ করা দেখবেন, সেটা হচ্ছে জিরো রিটার্ন প্রিপারেশন করতে কিন্তু খুব বেশি জটিলতা নেই। তো এটা এর থেকে হয়তোবা আপনার এখানে লগ ইন করে কার্যক্রম পরিচালনা করা রিটার্ন ফাইলিং এর, এটা অপেক্ষাকৃত বেশি সময় সাপেক্ষ। তো যাই হোক, পুরো রিটার্নটা সাবমিট করা যেত আগে। একটা এসএপি প্ল্যাটফর্মে একটা প্রজেক্ট ছিল, সামহাও এটা ডিসকন্টিনিউ করে। তো এটা নিয়ে আমরা হয়তো বা অন্য একটা সময় আলোচনা করব। আহ, আমরা আরেকটু অ্যাডভান্স হচ্ছি এই আলোচনায়। আমরা দেখছি অ্যাডভাইজরি বা কনসালটেন্সি সার্ভিস, ক্যাটারিং সার্ভিস, ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস, জনবল সরবরাহ, নিরাপত্তা সরবরাহ সেবা বাবদ নিবাসী কর্তৃক কোনো কোম্পানি হতে কোনো অর্থ প্রাপ্তি, মান্থলি পেমেন্ট অর্ডার বা এমপিও ভুক্তির মাধ্যমে সরকারের নিকট হতে মাসিক ১৬,০০০ টাকার ঊর্ধ্বে কোনো অর্থ প্রাপ্তি। যারা এমপিও ভুক্ত জব করেন, এমপিওর মাধ্যমে এই যে ১৬,০০০ টাকার ঊর্ধ্বে যদি কোনো অর্থ প্রাপ্ত হন, তাহলে তাকে রিটার্ন দাখিলের প্রমাণপত্র দিতে হবে। বীমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট নিবন্ধন বা নবায়নে দ্বিচক্র বা
ত্রিচক্র যানবাহন মোটরযান ব্যতীত, এই যে আমি মোটর গাড়ির যে বিষয়টুকু আগে বলেছিলাম, যেটা এখানে আগে এটা বলা আছে 8 মোটর গাড়ির মালিক হলে, তো মোটর গাড়ির মালিক হলে এখানে আমি 3 হুইলার ব্যতীত বলেছিলাম। তো 2 হুইলার ও মোটরসাইকেলকেও যদি আমরা মোটর গাড়ি বলি, তো সেক্ষেত্রে দ্বিচক্র বা ত্রিচক্র মোটরযান ব্যতীত অন্যান্য মোটরযানের নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নকালে, তো সব জায়গাতেই আপনাকে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট জমা দিতে হবে। এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোতে নিবন্ধিত এনজিও বা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে লাইসেন্স প্রাপ্ত ক্ষুদ্র ঋণ সংস্থায় বিদেশি অনুদান ছাড় পেতে হলে এনজিওদের অবশ্যই রিটার্ন সাবমিশনের প্রমাণ দিতে হবে। বাংলাদেশে অবস্থিত ভোক্তাদের নিকট ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পণ্য বা সেবা বিক্রয়ে, যদি বাংলাদেশে অবস্থিত ভোক্তাদের নিকট কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পণ্য বা সেবা বিক্রয় করা হয়, তাহলেও তাকে এটা দিতে হবে। এর মাধ্যমে যারা ডিজিটাল প্ল্যাটফর্ম গুলা ব্যবহার করে ই কমার্স গুলার মাধ্যমে পণ্য সেবা বিক্রি করছেন, তাদেরকে এই আমব্রেলার মধ্যে নিয়ে আসা হলো। এটার মাধ্যমে তাদেরকেও রিটার্ন সাবমিশনের প্রমাণ দিতে হবে। কোম্পানি আইন 1984, সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট 1860 এর অধীনে নিবন্ধিত কোনো ক্লাবের সদস্যপদ লাভের আবেদনের ক্ষেত্রে দিতে হবে। পণ্য সরবরাহ, চুক্তি সম্পাদন বা সেবা সরবরাহের উদ্দেশ্যে নিবাসী কর্তৃক টেন্ডার ডকুমেন্টস দাখিলকালে, পণ্য আমদানি বা রপ্তানির উদ্দেশ্যে বিল অফ এন্ট্রি দাখিলকালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক, চিটাং উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আরডিও অথবা সিটি কর্পোরেশন বা পৌরসভার অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুমোদনের ভিত্তিতে ভবন নির্মাণের নকশা দাখিলকালে। তাহলে এই সব ক্ষেত্রে, এই যে 40টি বিষয় দেখলাম, এই সব ক্ষেত্রে আমাদেরকে রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করতে হবে। আর যে সকল ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করতে হবে, সে সকল ক্ষেত্রে রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। তো এই আলোচনার প্রেক্ষিতে আমরা প্রথমে যে করযোগ্য আয়ের যে স্ল্যাবটুকু দেখেছিলাম, এটি আর মনে হয় খুব একটা কার্যকারিতা থাকে না পরবর্তী আলোচনায়। করযোগ্য আয় থাকলে তো দিতেই হবে, যার করযোগ্য আয় আছে তারা আবার এই 40টা ক্যাটাগরির মধ্যে কিংবা এর আগে যে কিছু বিষয়গুলা বলা আছে এর মধ্যে কম বেশি পড়ে যান। তো এই ক্ষেত্রে কোনো কোয়েশন আছে কিনা আপনাদের? না হলে আমি একটা সামারি বলবো এই জায়গায়। এইটুকু আলোচনায় কোনো কোয়েশন আছে কিনা? কোন প্রবাসী তার যদি বাংলাদেশে কোনো মানে করযোগ্য আয় নেই, বাট তার সম্পদ আছে, তো সেগুলো বিক্রি করতে কি তাকেও কি রিটার্ন সাবমিট করতে হবে? যদি এই যে সিটি কর্পোরেশন, পৌরসভা কিংবা জি জি জি, হ্যাঁ। ক্যান্টনমেন্ট বোর্ডের যে বিষয়টুকু বলা আছে এখানে আপনি খেয়াল করে দেখেন, জেলা সদরের পৌরসভা, অন্য পৌরসভা না, ক্যান্টনমেন্ট বোর্ড। সিটি কর্পোরেশন জেলা সদরের পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ডে, এবং এটা 10 লক্ষের উপরে হলে অবশ্যই লাগবে। কিন্তু আলী ভাই, অনেক বছর যদি ধরে, অনেকেই আছেন হচ্ছে অনেক বছর ধরে সে প্রবাসী বাংলাদেশে, তার মানে ওইভাবে থাকেন না, তার সম্পদ সে বিক্রি করে দিতে চাচ্ছে, জি, সেক্ষেত্রেও তার টিন বা কোনো কিছুই নেই। জাবের ভাইয়ের সাথে আমি একটু অ্যাড করি যে অ্যাজ পার রেসিডেন্টের সংখ্যা অনুসারে যদি আমি ধরি যে 182 দিন অথবা 4 বছরে 365 দিন, তাই না? সেক্ষেত্রে সে নন রেসিডেন্ট বাংলাদেশি, তাই না? তার স্থাবর অস্থাবর সম্পত্তি থাকতে পারে আগে, এটা তো নতুন কার্যকর আইন, সেক্ষেত্রে কি তার এক্ষেত্রে গিয়ে রিটার্ন সাবমিট করতে হবে কিনা, তাই তো জাবের ভাই? জি জি জি, রিটার্ন সাবমিট করতেই হবে। এখন তার মানে তাহলে কি বস, তাহলে ওটাকে আপনি সুপারসিড করে না বস? না, সুপারসিড করে না, কারণ হচ্ছে এখানে আপনি রিটার্ন সাবমিট করবেন কখন? প্রথমত আপনি যদি বিক্রি করতে যান এবং এটা 10 লক্ষাধিক টাকার হয়, তখন আপনি নিবন্ধন করতে আপনাকে রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করতে হবে।
তো যেহেতু রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করতে হবে, সেহেতু আপনাকে রিটার্নও দাখিল করতে হবে। আর যেহেতু রিটার্ন দাখিল করতে হবে, সেহেতু আপনাকে টিআইএনও নিতে হবে। কিন্তু ওইখানে তো বস যেটা আছে সংজ্ঞাতে সেটা মানে পরে চেঞ্জেস করে জানি না, যতটুকু মনে পড়ে বস, হ্যাঁ, মানে ওই তাহলে ওই সংজ্ঞার সাথে তো মিলতেছে না, তাহলে ওই সংজ্ঞাতে কি এটা কি অ্যাড করা আছে বস? সংজ্ঞা হচ্ছে নিবাসী অনিবাসীর সংজ্ঞা। জি। সংজ্ঞা তো আপনার মানে কে কর রিটার্ন দেবে দেবে না তার সংজ্ঞা না। নিবাসী অনিবাসীর সংজ্ঞা শুধুমাত্র ফরেনারদের নিবাসী হিসাবে আপনি দেখবেন নাকি অনিবাসী হিসাবে দেখবেন, তারা কি স্ল্যাবটা সুবিধা পাবে নাকি পাবে না, এই আচ্ছা বিষয়টা দেখার জন্য। আর আর কোনো জায়গায় কাজে লাগছে না। আর বাংলাদেশী যারা, তাদের ক্ষেত্রে নিবাসী যা অনিবাসী যা উভয়ই সমান সুযোগ সুবিধা ভোগ করে থাকেন এবং উভয়ের ক্ষেত্রে আইনও সমান। অনিবাসী বাংলাদেশীর জন্য কোনো আইন আলাদাভাবে কোনো আইন নেই, আয়কর আইনে কোনো কোনো সুযোগ সুবিধা কিংবা কিছু কথা বলা নেই। কিন্তু নিবাসী অনিবাসীটাকে ঠিক করি আমরা কখন, যখন একজন ফরেনার এখানে কাজ করছে, তার ট্যাক্সটা কি হাইয়েস্ট স্ল্যাবে হবে নাকি আমরা যে স্ল্যাবটা আছে ট্যাক্সের সেই স্ল্যাবটা তিনি উপভোগ করবেন, তখন বাংলাদেশে নিবাসী ব্যক্তি হিসাবে কাউন্ট হবেন। এটা অনিবাসী বাংলাদেশের ইয়ে না। তো তার এক্ষেত্রে মানে ল্যান্ড বিক্রির বিষয়টা যেটা, সেটা উনি বাংলাদেশী বলেই তো ল্যান্ডের মালিক হয়েছেন, আদারওয়াইজ তো হতে পারবেন না প্রথমত। দ্বিতীয়ত উনি যখন বিক্রি করতে আসবেন এখন, তখন এখনকার আইন অনুযায়ী উনাকে এটা বিক্রি করতে হলে নিবন্ধন কর্তৃপক্ষ যে সাব রেজিস্ট্রি অফিস কিংবা ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃপক্ষ তার কাছে আয়কর রিটার্ন সাবমিটের অ্যাকনলেজমেন্টের কপি চাইবে, না দিলে এটা রেজিস্ট্রেশন হবে না। তার মানে ইন শর্ট যদি বলি বস, সেটা হলো যে যারা নন রেসিডেন্ট, বাংলাদেশি হোক আর ফরেনার হোক, আমি যদি একটা ল্যান্ড পারচেস করতে চাই সেক্ষেত্রে আমার টিন নিয়ে আমার রিটার্ন দাখিল করে তারপর আমি ল্যান্ড পারচেস করতে পারবো, তাই তো? বিক্রির ক্ষেত্রেও তাই? 10 লক্ষ টাকার এই স্ল্যাবের বিষয়টা আর কি। হ্যাঁ, আপনি যে সিটি, গ্রামের বিষয়গুলা বললেন এগুলা না। না না, সিটি সিটি কর্পোরেট, কর্পোরেশন, ডেফিনেটলি জেলা সিটি সদর এবং কর্পোরেট। ক্যান্টনমেন্ট হ্যাঁ 10 লক্ষ টাকার যদি উপরে হয়, অবশ্যই আপনাকে রিটার্ন দাখিলের, এটা বিক্রির ক্ষেত্রে, বিক্রয় বা হস্তান্তর। কেনার ক্ষেত্রে ক্রয়টা তো লিখলো না এই জায়গাতে, এটা আমরা একটু আইনে গিয়ে দেখবো বিষয়টা পড়ে আরো ডিটেলস। কারণ ক্রয়টা তো গুরুত্বপূর্ণ, তাই না? ক্রেতার এক্স্যাক্টলি, ক্রেতার ইয়েটা তো দেখা আরো বেশি গুরুত্বপূর্ণ। এক্স্যাক্টলি, কারণ আমি যদি নন বিক্রির রেসিডেন্ট বাংলাদেশি হই সেক্ষেত্রে আমাকে কি দিবে কিনতে? না, বাংলাদেশী হলে আপনি কিনতে পারবেন, বাংলাদেশী ছাড়া তো এই যে ভূমির যে আইন আছে ওই আইন অনুযায়ী তো আপনি কিনতে পারবেন না। এটা এটা তো অন্য আইন কভার করবে যে বিদেশির এখানে সম্পদ ক্রয় করতে পারবে কি পারবে না, কতটুকু পারবে কি ইয়েতে, এটা তো ডিফারেন্ট আইনে কভার করবে। কিন্তু এখানে হচ্ছে বিক্রয় করলে যে কোনো রেজিস্ট্রেশন হলেই আপনাকে 10 লক্ষ টাকার উপরে যদি হয় এটা দিতে হবে। আর কোনো কোয়েশন আছে কিনা, না হলে আমি জাস্ট এটার একটু সামারি বলবো। না না, আর একটা কোশ্চেন হচ্ছে যে ডিজিটাল প্ল্যাটফর্মে যেটা বললেন, আর জি। সেখানে ফেসবুকে যারা অনেকে বিক্রয় করেন বা ইয়াতে যে সোশ্যাল মিডিয়া গুলোতে, তাদেরও কি সেক্ষেত্রে রিটার্ন জমা করা লাগবে? এখন আমরা যদি এটা দেখি, দেখেন খেয়াল করে বাংলাদেশে অবস্থিত ভোক্তাদের নিকট বিক্রি করা এক, দুই হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পণ্য বা সেবা বিক্রয়। ডিজিটাল প্ল্যাটফর্ম বলতে আমরা যদি এখানে মনে করেন দারাজ.কম চিন্তা করি এক ধরনের, বিক্রয়.কম চিন্তা করি অন্য ধরনের। তো এখানে ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে তো সবই চলে আসে, আপনি ফেসবুক মার্কেট প্লেস যেটা বলেন এটাও অন্য একটা টাইপের মার্কেট প্লেস হিসাবে চলে আসে। তো এখন প্ল্যাটফর্ম তো সবগুলাই ডিজিটাল, এটা আসলে ফার্দার ব্যাখ্যা না দিলে আমরা এই এই জায়গাতে তো আহ, এই সেন্টেন্স দেখে আমরা সবগুলাকেই মিন করতে হবে। মনে করেন আপনি একটা ডিজিটাল প্ল্যাটফর্মে কিছু বিক্রি, তো এই জিনিসগুলো আলাদা করা উচিত। যারা রেজিস্টার্ড ই কমার্স আছে ওইসব ই কমার্সে যেসব ব্যবসা ব্যক্তি মাইক্রো এন্টারপ্রাইজ যেগুলা আছে
তারা কিভাবে ইয়ে করবে, এই জিনিসগুলা টু আর্লি আসলে আমাদের দেশের জন্য। আমি যেটা মনে করি এগুলা আমাদের অর্থনৈতিক কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারে, এই ধরনের উদ্যোগ। এখানে অনেক বিষয়ই আছে যেগুলো অর্থনৈতিক কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারে। তবে ল্যান্ড বিক্রির বিষয়ে আমি অবশ্যই বলবো যে এটা দেখা উচিত, কারণ অনেকের এই জিনিসগুলা আসলে একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসতে হবে। ল্যান্ড কিংবা ব্যাংকে 10 লাখ টাকার উপরে থাকা এইসব বিষয় একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসতে হবে। কিন্তু কিছু কিছু জায়গা আছে যেগুলো একেবারে মাইক্রো লেভেলে মানুষকে আহ, মানুষ এটাতে বাধাগ্রস্ত হয়ে নিরুৎসাহিত হতে পারেন বিভিন্ন কার্যক্রমে। এটা তো এই আলোচনা আসলে আমরা আহ, আলোচনা করতে সময় লেগেছে, একটু দীর্ঘ আলোচনা, কিন্তু সামারিটা খুব সহজ। সামারি আপনি মনে করেন রিটার্ন টিআইএন থাকলে রিটার্ন দাখিল করতে হবে, একটা বিষয় চলে আসলো। আপনার করযোগ্য আয় থাকুক না থাকুক, এইসব বিষয়ের ব্যাখ্যা এখানে খুব একটা প্রযোজ্য হচ্ছে না, কারণ একটার মাধ্যমে তো আরেকটা বাদ পড়ে যাচ্ছে। আপনি একটা কন্ডিশনের মাধ্যমে আরেকটা কন্ডিশন বাদ পড়ে যাচ্ছে। তো রিটার্ন থাকলে টিআইএন থাকলে রিটার্ন সাবমিট করতে হবে, এক। দুই হচ্ছে আপনি যদি কোনো জায়গায় আপনাকে রিটার্নের অ্যাকনলেজমেন্ট দাখিল করতে হয় কোনো ব্যক্তিকে, তাহলে তাকে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে এবং টিআইএন দিতে হবে। এই হচ্ছে সামারি। করযোগ্য আয় বেশি থাকলে তো দিবেন, উনি ভলান্টারিলি দেবেন, কিন্তু ওনাকে এনফোর্স করবে গভর্নমেন্ট থ্রু এইসব এজেন্সিস যাদের মাধ্যমে উনি সেবা রিসিভ করবেন, তাদের মাধ্যমে গভর্নমেন্ট এনফোর্স করবে রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেওয়ার জন্য। তো এই জায়গাতে তার মানে যাদের ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণপত্র উপস্থাপন করতে হবে তাদেরকে রিটার্ন দিতে হবে। এই ভাই, আলোচনা। জি, একটা ছোট কোশ্চেন, এই গ্রামের বাড়িতে বাড়ি করতে গেলে কি রিটার্ন সাবমিট করতে হবে? এই আলোচনায় তো নাই, কিন্তু আপনার টিআইএন থাকলে তো অবশ্যই করতে হবে। মানে লাস্টের একটা ইয়ে ছিল না যে একেবারে লাস্ট 40 নাম্বার কোথায় যেন সিডিএ কে দিয়ে সিডিএ ক্যারিও ওইটুকুতেই আছে শুধুমাত্র, মানে ডেভেলপমেন্ট এরিয়ায় যেটা আমরা হ্যাঁ হ্যাঁ এখানে পাবো, 40, ডেভেলপমেন্ট অথরিটি 40 তে আছে। জি জি এটা এখানে নকশা অনুমোদনের সময় এক্স্যাক্টলি। এখন গ্রাম তো হলো পৌরসভার আন্ডারে, সেই ক্ষেত্রে কি লাগবে? না, লাগবে না। লাগবে না, এক্স্যাক্টলি। ঠিক আছে ভাই। পৌরসভা ইউনিয়ন যদি হয় আহ না, এখানে একটা বিষয় দেখেন, এই যে পৌরসভা সিটি লাগে, কর্পোরেশন বা পৌরসভা লেখা, লাগে। এই যে সিটি আছে সিটি কর্পোরেশন বা কর্পোরেশন, বলে বলেছে পৌরসভা। হ্যাঁ তার মানে এখানে জেলা সদরের পৌরসভা শব্দটি নাই, কিন্তু আমরা আগে যে পৌরসভা দেখেছি ল্যান্ড বিক্রির ক্ষেত্রে খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে জেলা সদরের পৌরসভা। 10 লক্ষ টাকার যে বিষয়টি দেখলাম এখানে আহ জেলা সদরের পৌরসভা সাথে বলা আছে, খেয়াল করে তার মানে দেখুন। ইউনিয়ন জেলা ইনক্লুড সদর না, না, ইউনিয়ন ইনক্লুড না, কিংবা অন্য পৌরসভাও ইনক্লুড না এখানে, এক্স্যাক্টলি শুধুমাত্র জেলা সদরটা নেই। সদর। ল্যান্ড বিক্রির ক্ষেত্রে, ল্যান্ড, জমি, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট, আবার নকশা অনুমোদনের ক্ষেত্রে পৌরসভা পর্যন্ত গিয়ে পৌঁছেছে, তার মানে ইউনিয়নে লাগবে না। ইউনিয়নে লাগবে না, ইউনিয়নে লাগবে না। তবে এক্ষেত্রে কিছু সমস্যা আছে, ভবিষ্যৎ সমস্যা। ভবিষ্যৎ সমস্যা যখন ইউনিয়নে লাগবে বলবে, তখন আবার আপনি যখন রিটার্ন সাবমিট করতে যাবেন, তখন আপনাকে কোয়েশ্চন করতে পারে আপনি এটা কোথা থেকে পেলেন। এই প্রবলেমটা মনে করেন প্রবাসীদের ক্ষেত্রে হচ্ছে। প্রবাসী যারা অনেক আগে বাড়ি বানিয়েছেন, এখন যখন উনি বিক্রি করতে যাবেন কিংবা যে কোনো কারণে টিআইএন রিটার্ন সাবমিট করতে হয়েছে, এখন কোয়েশ্চন হচ্ছে এটা আপনি কোথা থেকে পেলেন। তখন উনি এটা 25-30 বছর আগে বানিয়েছেন, এটার উনি গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারছেন না। সেক্ষেত্রে তাকে স্কয়ার মিটার অনুযায়ী হয়তো ট্যাক্স দিতে হচ্ছে, কিংবা অন্য ধরনের সমস্যার শিকার হচ্ছেন উনি। তো এইসব জায়গায় আসলে এইসব জায়গাতেও কিছুটা নজর দিতে হবে আমাদের ট্যাক্স উইংকে, যে নীতির মাধ্যমে এদেরকে কিভাবে সহায়তা দেয়া যায়, যারা ক্ষতিগ্রস্ত হবেন তাদেরকে। আবার এখানে এই
আইনগুলা সংশোধনের মাধ্যমে এইসব বিষয় অ্যাড করার মাধ্যমে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতাও বাড়ানো হলো। তো সামারি হচ্ছে, দেখেন খেয়াল করে একটা বিষয় আপনারা যদি চিন্তা করেন, আমি টিআইএন করতে হবে, এটা কি আমরা সাধারণ কোনো মানুষ কি টিআইএন, আমাকে টিআইএন করতে হবে কিনা কেউ কি কাউকে এসে কোয়েশ্চেন করবে? স্বাভাবিকভাবে ওইভাবে কেউ কোয়েশ্চেন করে না। যে যার কোনো কাজের জন্য টিআইএন প্রয়োজন হয় তখন সে কোনো একটা জায়গায় আটকায় যে আমার টিআইএন লাগবে এই কাজ করার জন্য, তখন তাকে টিআইএন করতে হয়, খেয়াল করে দেখেন, এবং রিটার্ন সাবমিট করতে হয়। তো এইসব বিষয়ে এর ক্ষেত্রে টিআইএন এবং রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তো এই এই এত লম্বা লিস্ট হয়তো বা আপনাদের যদি কোনো এক্সাম যেগুলা বললেন এগুলার জন্য মুখস্থ রাখলে কিংবা পড়াশোনা ফার্দার করলে সুবিধা, কিন্তু বুঝার জন্য আসলে এটুকুই যথেষ্ট। জাস্ট একবার পড়ে আপনার নলেজে রাখা, এবং এটা সোর্স ডকুমেন্ট হিসাবে আছে এই জায়গাতে। কোনো জায়গায় কোনো কনফিউশন আসলে, যেটা এই যে পৌরসভার বিষয়টি বললেন, এইটা এই বিষয়গুলো আসলে একবার ওপেন করেই আপনারা দেখে নিতে পারেন। রিটার্ন ফর্ম কোথায় পাওয়া যাবে? আমরা যদি এনবিআর এর ওয়েবসাইটে যাই, আমরা এনবিআর এর ওয়েবসাইটে রিটার্ন ফর্ম পাওয়া যায়। জাতীয় রাজস্ব বোর্ডের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আমরা যদি ফর্মে যাই তাহলে ইনকাম ট্যাক্সে গেলে ইনকাম ট্যাক্সের রিটার্ন ফর্ম গুলা আপনারা পেয়ে যাবেন, সবগুলা ফর্ম এখানে পিডিএফ এবং ওয়ার্ড ফরম্যাট দুটাতেই আছে রিটার্ন ফর্ম। ডাউনলোড করে এটা ফটোকপি করলেও এটা গ্রহণযোগ্য। তো স্ট্রাকচারটা সেম থাকতে হবে, যেটা আমরা শুরুতে দেখেছি যে রিটার্ন ফর্মের স্ট্রাকচারের বিষয়টি বলা আছে। এটা আয়কর রিটার্ন ফর্মের কাঠামো আয়কর বিধি দ্বারা নির্দিষ্ট করা আছে, ওই নির্দিষ্ট কাঠামোতেই রিটার্ন ফর্ম হতে হবে। আমরা আরেকটু অ্যাডভান্স হব। রিটার্ন দাখিলের সময় স্বাভাবিক ব্যক্তি করদাতাকে, আমি শব্দটা পরে কারেকশন করছি, ট্যাক্স ডে কর দিবসের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। 2022-23 কর বর্ষের জন্য 30 নভেম্বর 2022 তারিখ হচ্ছে কর দিবস, অর্থাৎ রিটার্ন দাখিলের সর্বশেষ তারিখ। একজন স্বাভাবিক ব্যক্তি করদাতা 1 জুলাই 2022 থেকে 30 নভেম্বর 2023 তারিখের মধ্যে 2022-23 কর বর্ষের রিটার্ন দাখিল করবেন। এটা একটু ভুল আছে এই জায়গাতে, এখানে 30 নভেম্বর 2022 হবে, এই বিষয়টা একটু খেয়াল রাখেন, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, 2022 হবে। 30 নভেম্বর 2022 হচ্ছে আমাদের কর দিবস, এটাকে আমরা ট্যাক্স ডে বলছি, কর দিবস। এই তারিখের মধ্যে দিতে হয়, জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হয় এবং সেটা 30 নভেম্বর 2022। এই জায়গাতে আমি 2023 যেটা লেখা আছে আপনারা খেয়াল রাখবেন, এটা 2023 হবে না, এটা আলী 2022 ভাই, হবে। তাহলে 1 জুলাই 2021 হবে না এটা? না, 2022 হবে, এটা ঠিক আছে। আমাদের ফাইনান্সিয়াল ইয়ার যেটা 21-22 শেষ সেটা কর হলো, দিবস 22-23। সেটার জন্য কর বর্ষ হচ্ছে 22-23। এখন আমরা যে ইয়ারে আছি 22-23-এ, 22-এর জুলাইয়ের 1 তারিখ থেকে 22-এর 30 বুঝতে পারছি, নভেম্বরের এবার বুঝতে মধ্যে পারছি। রিটার্ন দাখিল করতে হবে। এখন কর দিবস কিন্তু 30 নভেম্বর 2022, এটা কিন্তু এই জায়গাতে বলা আছে। এখানে কোনো কনফিউশন অবশ্যই ক্রিয়েট হতে পারে, যেটা যেহেতু এটা একটা গভর্নমেন্ট ডকুমেন্ট, বাট আমি কর দিবস সম্পর্কে, কর দিবসের উপরে ভিত্তি করে আপনাদেরকে বলছি 30 নভেম্বর 2022 হবে এটা। যদি এটা কোনো ক্লারিফিকেশন থাকে এনবিআর এর পক্ষ থেকে আমার জানা নেই, আমি তাদের নলেজে আনবো, এই বিষয়ে ভুল থাকতেই পারে, হয়তোবা প্রিন্টিং মিস্টেক হয়েছে। তো এখানে একটা বিষয় খেয়াল করে দেখেন, যে কোন
কোনো ব্যক্তি যিনি পূর্বে কখনোই রিটার্ন দাখিল করেননি তার জন্য 30 জুন 2022 তারিখে সমাপ্ত আয় বর্ষের জন্য কর বর্ষের সর্বশেষ দিন অর্থাৎ 30 জুন 2023 হচ্ছে কর দিবস। এই যারা কখনোই রিটার্ন সাবমিট করেননি তাদের জন্য শুধুমাত্র 30 জুন 2023 হচ্ছে, সেটা হচ্ছে 30 জুন 2023, 30 নভেম্বর 2023 না। এটা একটা স্পেশাল ফেসিলিটি আমাদের অর্থমন্ত্রী মহোদয় বলেছিলেন যে যারা কখনোই রিটার্ন দাখিল করেননি তাদেরকে একটু সময় বাড়িয়ে দেয়া যাতে করে তারা সহজে রিটার্নটা দাখিল করতে পারেন। এখন দেখা গেল যে 30 নভেম্বর চলে আসলো, অনেকে আইনে বলা আছে বিভিন্ন জায়গায় রিটার্নের অ্যাকনলেজমেন্ট দিতে হয়, উনি প্রথম রিটার্ন সাবমিট করছেন। তো প্রথম রিটার্ন সাবমিট করলে পুরো বছরটাই সময় দেয়া হলো, মানে পুরো ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা 22-23-এ আমরা যে কর বর্ষ আছে এটা 23-এর জুন পর্যন্ত সময় দেয়া হলো। ক্লিয়ার কিনা এই বিষয়টা? জাকির হোসেন ভাই? শুনতে পাচ্ছি এবং ক্লিয়ার। জি, মাঝে মধ্যে একটু আওয়াজ দিবেন তাহলে আমরা বস, এইখানে একটা কোশ্চেন, সাহস পাবো। সেটা হচ্ছে কি, যারা নতুন, এটা কি যারা নতুন 18 করছে তাদের জন্য, নাকি যাদের পূর্বে 18 ছিল বাট এখনো পর্যন্ত কোনো রিটার্ন সাবমিট করেন নাই তাদের, নাকি দুইটাই অ্যাপ্লিকেবল? দুইটাই অ্যাপ্লিকেবল। এখানে একটা বিষয় বললেই দুই গ্রুপ চলে আসে, যারা যিনি পূর্বে কখনোই রিটার্ন দাখিল করেননি। এখন 18 থাকতেও পারে, নাও থাকতে পারে। আপনি হয়তো 30 জুন 2023 সে 18 করেছেন, 30 জুন 2023 দিতে পারবেন। আবার আপনি 3-4 বছর আগে করেছেন, আপনি এবছর দিতে পারেন। মানে এটা একটা ছাড় দেয়া হয়েছে যে সবাই চলে আসুক। এখন আগের থেকে কি দেয়া হয়েছে, কে দেয়নি, এগুলা আর দেখবে না, এনবিআর বলছে যেটা। এই বছরের মধ্যে এনবিআর চাচ্ছে যে যারা যাদের রিটার্ন দাখিল করার প্রয়োজনীয়তা আছে তারা সবাই রিটার্ন দাখিল করবেন। এই জন্য একটু টাইম লাগবে। তো আমরা যদি 30 নভেম্বর পর্যন্ত সময় দেই তাহলে হয়তো বা সবার কাছে পৌঁছানো যাবে না। আসলে পৌঁছাবে তো সরাসরি এনবিআর পৌঁছাবে না। আমরা যে এর আগে যে বিষয়গুলা দেখলাম যে যে ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণপত্র দিতে হবে, এই 40টা ক্ষেত্র যে দেখলাম, ওরাই বাধ্য করবে ওই আহ, আহ, ব্যক্তি যারা ওই সার্ভিস গুলা নিতে চান তাদেরকে রিটার্ন দাখিলের জন্য। তো এটার জন্য তো একটা সময় প্রয়োজন, এই জন্য এই জিনিসটা 30 জুন 2023 পর্যন্ত দেয়া হয়েছে। ক্লিয়ার কিনা? ক্লিয়ার। আচ্ছা, এখন একটু আমি কনফিউশন গুলা দূর করে নেই, আপনাদের হয়তো কনফিউশন আসতে পারে। এখানে শুরুর দিকে যাদের রিটার্ন দাখিল করতে হবে এখানে 4টা সেগমেন্ট বলা আছে। প্রথমে বলা হয়েছে স্বাভাবিক ব্যক্তি করদাতা, খেয়াল করে দেখেন। হ্যাঁ, আমি বলেছিলাম যে স্বাভাবিক না বলে আমরা সাধারণ করদাতাই বলবো। আবার এই জায়গাতে এসে আপনি যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে স্বাভাবিক ব্যক্তি করদাতার ট্যাক্সটা হচ্ছে এটা। তাহলে বাকি 3টা সেগমেন্ট গেল কোথায়? যিনি কখনোই রিটার্ন দাখিল করেননি তার জন্য তো 30 জুন। তাহলে মহিলা, সিনিয়র সিটিজেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তাদের জন্য ট্যাক্স রে কোনটা? সেজন্য আমরা এই স্বাভাবিকটা আসলে আহ, যিনি রিটার্ন দাখিল করেন নিয়মিত করদাতা তার ক্ষেত্রে বলা হয়েছে। আর যিনি কখনোই রিটার্ন দাখিল করেননি তাকে স্বাভাবিকের বিপরীতটাই বোঝানো হয়েছে এখানে। যদিও আমরা যদি সাধারণ করদাতা বলি তাহলে এখানে বিষয়টা চলে আসে আর কি। আমরা হয়তো স্বাভাবিক টার্মে এটা না আনলে বিষয়টা সহজ হবে, না হলে একটা কনফিউশন ক্রিয়েট হয়ে যায়। বুঝতে পেরেছেন বিষয়টা? আমি এটা একটু দূর করে দিলাম আপনাদেরকে। এই জায়গাতেও আমরা স্বাভাবিকের সাথে সাধারণ ব্যক্তি করদাতা এবং অন্যান্য এর মধ্যে যে সেগমেন্ট গুলা ভাগ করা আছে ব্যক্তি করদাতাদের মধ্যে এটা। আর এটাও কিন্তু আমরা স্বাভাবিক শব্দটা না বললেও হয়তো এখানে
কোনো সমস্যা হতো না। ব্যক্তি করদাতা, ব্যক্তি করদাতায় ওই ৪ টা শ্রেণী পড়ে যাচ্ছে একসাথেই। এর আগে আমরা যাদেরকে বলেছি এটা। ক্লিয়ার কিনা দেখেন বিষয়টা। রাতুল ভাই, জি বস, ক্লিয়ার বস, সমস্যা নেই। আচ্ছা, একটু কনফিউজিং মনে হতে পারে আপনাদের। হ্যাঁ, ওই ২ নাম্বার একটা পয়েন্ট, মানে বুঝছি আমি, যদিও মানে কোন ব্যক্তি যিনি পূর্বে কখনোই রিটার্ন দাখিল করেননি, তার জন্য ৩০শে জুন ২০২২ তারিখে সমাপ্ত আয় বর্ষর জন্য কর বর্ষ এর সর্বশেষ দিন ৩০শে জুন ২০২৩ হচ্ছে কর দিবস। মানে এইটা কি যে জীবনে কখনোই রিটার্ন দাখিল করেননি তার কথা বলা হচ্ছে? হ্যাঁ, কখনোই রিটার্ন দাখিল করেননি তার কথা বলা হচ্ছে। তাহলে এটা মানে নতুন মানে যারা নতুন করযোগ্য আয়ের মধ্যে পড়ছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, রাইট? হ্যাঁ, তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। আবার আগে করযোগ্য আয়ের মধ্যে ছিলেন কিংবা আগে টিআইএন ছিল, রিটার্ন দাখিল করেননি, এবার রিটার্ন দাখিল করার জন্য একটা লম্বা সময় দেয়া হচ্ছে তাদেরকে। আর যারা রেগুলার ইটিন, মানে যারা ইটিনধারী রেগুলার যারা রিটার্ন দাখিল করে তাদের ক্ষেত্রে আবার ৩০শে নভেম্বর পর্যন্তই থাকবে, তাই না? জি, জি। এখন এই জায়গাতে একটু ভুল আছে, আমি তাই এই জিনিসটা আমার দৃষ্টিতে ভুলই মনে হচ্ছে। ৩০ নভেম্বর ২০২৩ এর জায়গায় ২২ হবে। ২২ কারণ হওয়ার কথা, আমারও তাই করবর্ষ মনে হচ্ছে। ৩০ নভেম্বর ২০২২। জি, ২২ হবে। এবারে 22 হবে এই কারণে দেখেন তার পরবর্তী কথাটাই লেখা আছে যে 22-23 করবর্ষের রিটার্ন, তাহলে মানে হলো 21-22 এর ইনকাম। জি, জি, ২১-২২ এর ইনকাম, অ্যাসেসমেন্ট ইয়ার ২২-২৩। হ্যাঁ, রাইট, একেবারেই। তো এই হচ্ছে মানে রিটার্ন দাখিলের সময়। এখন রিটার্ন দাখিল যদি নির্ধারিত সময়ে আপনি দিতে না পারেন ট্যাক্স ডের মধ্যে, তাহলে কি হতে পারে? তাহলে একটা নির্ধারিত ফরম আছে টাইম এক্সটেনশনের জন্য। নির্ধারিত ফরম আছে, কিন্তু আগে নির্ধারিত ফরম ছিল না। টাইম এক্সটেনশনের জন্য একটা নির্ধারিত ফরম আছে। ওই নির্ধারিত ফরমের জন্য আপনি সময় বাড়ানোর জন্য অ্যাপ্লিকেশন করবেন উপকর কমিশনার বরাবর। উপকর কমিশনার আপনাকে ২ মাসের সময় এক্সটেন্ড করতে পারবেন, ২ মাস পর্যন্ত। অথবা পরবর্তীতে আপনি যুগ্মকর কমিশনার কিংবা পরিদর্শী কর্মকর্তা যিনি আছেন তার বরাবর অ্যাপ্লাই করলে আরো ২ মাস টাইম এক্সটেন্ড করতে পারবেন। এই বিষয়গুলো আমরা বিস্তারিত পরে আলোচনা করব। এখানে ওই নির্ধারিত ফরমে আবেদনের মধ্যে এখন সময় মঞ্জুর হলে বর্ধিত সময়ের মধ্যে সাধারণ অথবা সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে, মানে সাধারণ পদ্ধতিতে তো সব সময়ই দেয়া যায়, সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে আয়কর রিটার্ন দাখিল করা যাবে। তো এই হচ্ছে টাইম এক্সটেনশনের বিষয়টুকু। তো টাইম এক্সটেনশনের ক্ষেত্রে এটাও হয়তো থাকার কথা, কারণ যেহেতু এখানে কর দিবস বলা আছে, তার মানে যারা কখনোই রিটার্ন দাখিল করেননি তারা ৩০ জুন ২০২৩ টাইম প্রেয়ার দিলে আরো কিছু, যদি উপকর কমিশনার সময় মঞ্জুর করেন তাহলে আরো সময় পাবেন। তো এখানে গভর্নমেন্ট একটু ছাড় দিয়েছে, যারা নতুন করদাতা কিংবা নতুন রিটার্ন দাখিল করতে হচ্ছে যাদেরকে, তাদেরকে একটু ছাড় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করা হলে উপকর কমিশনার বিলম্ব সুদ আরোপ করবেন, তাই নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করা করদাতার জন্য সুবিধাজনক। রিটার্ন কোথায় দাখিল করতে হয়? ইটিআইএন সার্টিফিকেটে উল্লেখিত অধিক্ষেত্র বা সার্কেল অনুযায়ী আয়কর রিটার্ন দাখিল করতে হবে। রিটার্ন দাখিলের জন্য আয়কর সার্কেল নির্দিষ্ট করা আছে, যেমন ঢাকা সিভিল জেলায়। এখানে অনেকগুলা বিষয় বলা আছে। মেনলি যেটা এনবিআর যে নির্দেশনা প্রদান করেছে এই বছরের জন্য, সেটা হচ্ছে ইটিআইএন সার্টিফিকেটে উল্লেখিত অধিক্ষেত্র বা সার্কেল অনুযায়ী আয়কর রিটার্ন দাখিল করতে হবে, এবং এই অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড প্রত্যেকটা সার্কেলে একটা নির্দেশনা জাতীয় রাজস্ব বোর্ড থেকে পাঠানো হয়েছে। এই বছরে অবশ্যই রিটার্ন সাবমিট করতে হবে ইটিআইএন এ যে সার্কেলের বিষয় উল্লেখ করা আছে ওই সার্কেলেই, অন্য কোথাও করা যাবে না। বাংলাদেশের কয়টা কর অঞ্চল আছে টোটাল? কর অঞ্চল ঢাকাতেই আছে ১৫ কিংবা ১৬টা সম্ভবত, সিলেটে একটা, চিটাগাঙ্গে আছে, এরকম বিভিন্ন জায়গায় আছে। তো আমি টোটাল ফিগার দেখে বলতে হবে
অঞ্চলগুলো, কিন্তু মূল সার্কেল সার্কেল কতগুলো? সার্কেল তো তাহলে অনেক না? সার্কেল প্রত্যেকটা অঞ্চলের ক্ষেত্রে আলাদা আলাদা সার্কেল আছে এবং আরো নতুন নতুন কর অঞ্চল হচ্ছে, অনেকগুলা কর অঞ্চল হবে এবং সার্কেল হচ্ছে এটা প্রক্রিয়াধীন আছে। এখন যে বিষয়টুকু এখানে বলা আছে সেটা আমরা নির্দেশিকায় আমরা যে এই জায়গাতে যেটা বলা আছে রিটার্ন কোথায় দাখিল করতে হবে, এখানে ইটিআইএন সার্টিফিকেটে উল্লেখিত অধিক্ষেত্র বা সার্কেল অনুযায়ী আয়কর রিটার্ন দাখিল করতে হবে। এটা একটা কঠোর নির্দেশনা এনবিআর থেকে রিসেন্টলি দেয়া হয়েছে। এটা গত জুন মাসের মাঝামাঝি সম্ভবত এটা দেয়া হয়েছে সার্কেল গুলাতে। এখানে একটু প্রবলেম ক্রিয়েট হতে পারে এই বছরে। অনেকে দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন এবং ওই প্রতিষ্ঠান যে জায়গায় নিবন্ধিত ওই জায়গাতে দেন, পরবর্তীতে প্রতিষ্ঠান পরিবর্তন হলে অন্য সার্কেলে আবার দেয়া হয় রিটার্ন। তো এই ক্ষেত্রে এবছর একটু প্রবলেম হতে পারে। তো দেখা যাক আমরা এইটুকু কি আসে। রিটার্ন দাখিল না করলে কি হয়? যে সকল ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল বাধ্যতামূলক করা হয়েছে সে সকল সেবা হতে বঞ্চিত হতে হবে। আপনি যদি রিটার্ন দাখিল না করেন তাহলে ক্ষেত্রমতে গ্যাস বিদ্যুৎ সংযোগ পাওয়া যাবে না কিংবা সংযোগ বিচ্ছিন্ন হবে। গ্যাস বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে। বেতন ভাতা দিয়ে প্রাপ্তিতে অসুবিধা হবে। মানে অসুবিধা হবে, পাবেন কি পাবেন না, অসুবিধা শব্দটা আসলে কনফিউজিং এখানে। যাই হোক, মানে বেতন ভাতা দিয়েও বন্ধ করা হতে পারে, এই বিষয়টুকুই বলা হয়েছে এর মাধ্যমে। ভাই এখানে একটা কোশ্চেন, সেটা হলো যে লেটস সে আমি রিটার্ন যদি না দিই, হ্যাঁ, তাহলে আমার কোম্পানি তো আমার কাছ থেকে মানে কোম্পানি ট্যাক্স কেটে নিবে, তাই না? জিনিসটা এরকম না? কোম্পানি ট্যাক্স কেটে নিলেও কোম্পানি মানে কোম্পানি যে রিটার্ন ট্যাক্স 40% ওইটাই তো তখন চার্জ করবে যদি আমি রিটার্নের কোনো সার্টিফিকেশন বা কোনো কিছু না দিই। না না, আপনি যদি রিটার্নের অ্যাকনলেজমেন্ট আপনার কোম্পানিতে জমা না দেন তাহলে জি আপনার কোম্পানি তো এনবিআর কে আপনার অ্যাকনলেজমেন্টের নাম্বার উল্লেখ করে একটা রিপোর্ট জমা দিতে হয়। না দিলে কোম্পানির উপরে এটা, কোম্পানি আপনাকে যে বেতনটা দিয়েছে ওই বেতনটা অ্যালাউয়েবল এক্সপেন্স হিসাবে ধরবে না এনবিআর, কোম্পানির হিসাব করতে গেলে। মানে ডিসঅ্যালাউড করে দিবে, তাই তো? হ্যাঁ, ডিসঅ্যালাউ করে দেবে। এটা আমরা সেকশন 108 আমরা পড়বো এই বিষয়ে। আমার যদি আচ্ছা, অ্যাডভান্স দেখতে চান আমাদের লাস্ট সেশনের ভিডিওগুলাতে আপনারা লিংক পেয়েছেন কিনা সবাই, এটা রেকর্ডেড দেখতে পারেন। কোন লেকচারে আছে আমি ঠিক ক্লিয়ার না, ওই লেকচারে অসুবিধা নেই। এটা আমি চেষ্টা করব যে ধারাগুলা লেকচারগুলা দেখে আবার দেওয়ার জি জন্য। দুইটা ধারা ক্লিয়ার করা আছে, 82BB এবং 93, যেটা আমরা একটু পাবলিকলি ওপেন দিয়েছি যাতে মানুষজনের কিছু নলেজ ডেভেলপ করে এইসব বিষয়ে এবং সহায়তা হয় অনেকের। তো রিটার্ন দাখিল না করলে প্রথমত ওই যে সুবিধাগুলো আমরা বলেছিলাম ওই সুবিধার ক্ষেত্রে বাধা হবে। নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ব্যর্থ হলে তার উপর আয়কর অধ্যাদেশে 124 ধারা অনুযায়ী জরিমানা। আমরা এই 124 ধারা পরবর্তীতে অর্ডিন্যান্সে পড়ব। 73 ধারা অনুযায়ী সরল সুদ, এটাও আমরা অর্ডিন্যান্সে আলোচনা করব। 73A ধারা অনুযায়ী বিলম্ব সুদ বা ডিলে ইন্টারেস্ট আরোপ হবে। তাহলে তিন ধরনের বিষয় ঘটতে পারে, একটা হচ্ছে 124 ধারায় জরিমানা, 73 ধারায় সরল সুদ, আবার 73A ধারা অনুযায়ী বিলম্ব সুদ ডিলে ইন্টারেস্ট। সরল সুদ আবার এটা বিলম্ব সুদ। এই ধারাগুলো আমরা আলোচনা করব। আমাদের প্রাথমিক আলোচনায় আমরা নির্দেশিকা এবং ইন্ডিভিজুয়াল ট্যাক্স রিটার্ন ফিল আপের বিষয়গুলো শিখবো। পরবর্তীতে আমরা অর্ডিন্যান্সে যাব এবং মোটামুটি আমরা অর্ডিন্যান্সের সব গুরুত্বপূর্ণ ধারাই আলোচনা করবো ইনশাআল্লাহ। তার মানে ওই যে উপরে যে আমি টাইম এক্সটেনশন করলাম, উপরে যে দেখে আসলাম, তার মানে টাইম এক্সটেনশনের উপর তাহলে আমার ইয়া হবে, জরিমানা হবে না সরল সুদ হবে? না, টাইম এক্সটেনশন যদি আমরা করি তাহলে বিলম্ব সুদটা আসবে নির্ধারিত। পেনাল্টিটা হবে না? না সরি, আমি ইয়ে করছি, টাইম এক্সটেনশন যদি আমরা না করি এই 30 জুনের মধ্যে আমরা যদি
সরি 30 নভেম্বর 2022 মধ্যে আমরা যদি রিটার্ন দাখিল না করে আমরা টাইম এক্সটেনশন নিলাম, এক্সটেনশন নিলেও আমাদের ডিলে ইন্টারেস্ট দিতে হবে, বিলম্ব সুদ আমাদেরকে দিতে হবে, বিলম্ব সুদ দিতে হবে। আবার আমরা যদি রিটার্নই না দেই তাহলে 124 ধারায় জরিমানা দিতে হবে দাখিলে ব্যর্থতার কারণে, এবং 73 ধারা অনুযায়ী সরল সুদ দিতে হবে। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ ঠিক আছে। টাইম এক্সটেনশন পেলেও আমাদের বিলম্ব সুদ দিতে হবে, তবে এই বিলম্ব সুদটি হবে যেটা পেয়েবল অ্যামাউন্ট আছে, নেট পেয়েবল, এটার উপরে, নেট পেয়েবল যেটা এটার উপরে হবে, যে টাকাটি আমাদের ট্যাক্স উইথ রিটার্নে দেওয়ার কথা ছিল। যে ক্ষেত্র করদাতা রিটার্ন দাখিলের জন্য সময়ের আবেদন করে উপকর কমিশনার কর্তৃক মঞ্জুরকৃত বর্ধিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করবেন, সেসব ক্ষেত্রে করদাতার উপর জরিমানা আরোপিত হবে না, তবে বিলম্ব সুদ আরোপিত হবে, তবে বিলম্ব সুদ আরোপিত হবে। এটা এখানে বলা আছে ক্লিয়ারলি। এই হচ্ছে জরিমানা বিলম্ব সুদের ক্ষেত্রে। এখন আমরা একটু পরিবর্তনের বিষয়টি এখানে অ্যাডভান্স দিয়েছে আগে এবছরের ইয়েতে, যদিও এটা আমরা পরে আলোচনা করব। আমরা পরে আলোচনা করব এখানে। তো একটু দেখে নেই আমরা এই বিষয়টুকু। গত বছরের সাথে একটু কম্পারেটিভ অ্যানালাইসিস করেছে, রেয়াতযোগ্য অঙ্ক হিসাব এগুলো আমরা পরে আলোচনায় আসবে। রেয়াতযোগ্য অঙ্ক কি, এটা করযোগ্য আয়ের 25% নির্ধারণ করা ছিল, এখন রেয়াতযোগ্য অঙ্ক হিসাবে মোট করযোগ্য আয়ের 20% নির্ধারণ করা হয়েছে, তো এখানে কমেছে। একজন করদাতার মোট করযোগ্য আয়ের 15 লক্ষ টাকার অধিক হলে রেয়াতযোগ্য অঙ্ক উপর 10% হারে কর ছিল, রেয়াত পাওয়া যেত, এবং করযোগ্য আয় 15 লক্ষ টাকার কম হলে 15% হারে রেয়াতের বিধান ছিল, এখন এটা ফ্ল্যাট 15% হয়ে গেছে। একটা বিষয় অ্যাড হয়েছে, সেটা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলে ব্যর্থ হলে কর রেয়াতের প্রাপ্যতায় কোনো প্রভাব ছিল না আগে। এখন নির্ধারিত সময়ের মধ্যে যদি আপনি রিটার্ন দাখিল করতে না পারেন তাহলে রেয়াতটা অর্ধেক হয়ে যাবে, 15% পরিবর্তে 7.5% হয়ে যাবে। এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ চেঞ্জ আছে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা পরে আরো আলোচনা করব রেয়াতের আলোচনায়। এখানে জাস্ট একটা কম্পারেটিভ অ্যানালাইসিস বলা হয়েছে চেঞ্জের ক্ষেত্রে। এক্ষেত্রে যারা তো টাইম এক্সটেনশন নিবে সেক্ষেত্রে তো আমার 7.5% আসবে না, 15% আমি করতে পারবো না রিবেটটা। এখানে নির্ধারিত সময় বলা আছে, তো নির্ধারিত সময় 30 নভেম্বর ট্যাক্স ডে। অবশ্যই টাইম এক্সটেনশনের ক্ষেত্রে হবে না, তাই তো? টাইম এক্সটেনশনের ক্ষেত্রেও এখানে 7.5% দিতে হবে। তার মানে এখানে একেবারে রেয়াত দিছে। পেতে হলে সময় মতো রিটার্ন দিতে হবে। তার মানে এখন আমরা পরবর্তী আলোচনা হচ্ছে দ্বিতীয় ভাগ। দ্বিতীয় ভাগের আলোচনা আমরা আগামী ক্লাসে করব। স্বাভাবিক ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন। আমরা যদি একটু লাস্ট ইয়ারের যে নির্দেশিকা ছিল ওই নির্দেশিকার দ্বিতীয় ভাগটি দেখি, এখানে বলা ছিল ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন। তো আমার এই টার্মের সাথে আমার কিছু স্বাভাবিক ব্যক্তি করদাতার টার্মের সাথে এখানে যে টার্মটা যেভাবে দেয়া হয়েছে এই বিষয় নিয়ে একটু কনফিউশন আছে। এটা আসলে শুরুতে যেভাবে দেয়া হয়েছে এখানে স্বাভাবিক করদাতা, ব্যক্তি করদাতা, আবার অন্যান্য ব্যক্তি করদাতা বলতে কি বোঝানো হয়েছে, এই স্বাভাবিক শব্দটার আসলে টার্ম রিলেটেড কিছু কোয়েশ্চন আছে, এই বিষয়গুলো আমরা একটু পরবর্তীতে দেখব। তো আমরা দুইটাই আগের নির্দেশিকার সাথে কিছুটা কম্পারেটিভ আমরা অ্যানালাইসিস করে দ্বিতীয় ভাগ নিয়ে আলোচনা করব। এখানে সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতি কথা বলা আছে, সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতি নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব, এবং এই পদ্ধতিতে এই পদ্ধতির উপরে আমার একটা লেকচার আছে, আপনারা লাস্ট ক্লাসে দেখবেন, এটা প্রায় সেমই আছে। তো এটা যদি একটু দেখে নেন আপনাদের জন্য হয়তো কিছু কোয়েশ্চন করতে সুবিধা হবে। যদিও আমি সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে এখানে যে বিষয়গুলা বলা আছে
আয়কর নির্দেশিকায় এইটুকুই আলোচনা করব। আগামী ক্লাসে আলোচনা করে আমরা আলোচনায় অ্যাডভান্স হব ইনশাআল্লাহ। পরবর্তীতে সাধারণ পদ্ধতি এবং অন্যান্য আয়কর রিটার্ন ফর্মে চলে যাব দ্রুত আলোচনায়। পরবর্তীতে আমরা যখন আবার ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের আলোচনায় আসব, আমি ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 এখানে আমরা প্রত্যেকটা সেকশনে গুরুত্বপূর্ণ সেকশন গুলা সম্পর্কে আলোচনা করব। আমরা আজকে যে সেকশন গুলা দেখলাম জরিমানার ক্ষেত্রে, এই সেকশন গুলা নিয়েও আলোচনা করব এবং আমরা যে রিটার্ন সাবমিশনের যে সেকশন আছে কিংবা অ্যাসেসমেন্ট 82 ডাবল বি ইউনিভার্সাল সেলফ ইউনিভার্সাল সেলফ অ্যাসেসমেন্ট এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে আপাতত আমাদের আলোচনা শুধুমাত্র নির্দেশিকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং রিটার্ন ফর্ম পূরণের দিকে আমরা অ্যাডভান্স হব ইনশাআল্লাহ খুব দ্রুত। তো এখানে আজকের আলোচনায় আপনাদের কোনো কোয়েশ্চন আছে কিনা? আজকে আমরা যে আলোচনাটুকু করলাম টোটাল আলোচনায় কোনো কোয়েশ্চন আছে কিনা? আলী ভাই, আমরা যখন সামনে অগ্রসর হব, যেমন সেকশন গুলি, যেমন হেড ওয়াইজ ইনকাম গুলি এবং রিবেট গুলি কোথায় আছে, রিজালেন্স গুলি কোথায় আছে, শিডিউল গুলি কোথায় আছে, কোথায় এক্সামিশন গুলি আছে, সেগুলি কি আমরা এক্সাম্পল দিয়ে কি আপনি করাবেন, না ডাইরেক্ট মানে জাস্ট হেড ওয়াইজ আপনি ডিসকাশন করে যাবেন? প্রাইমারিলি ডিসকাশন হবে। ডিসকাশনের সাথে মেইন টেক্সটটা আমি বের করার চেষ্টা করব, যেটা আপনাদের কিভাবে সোর্সটা বের করতে হয় এই বিষয়ে নিয়ে মূলত আলোচনা করব। এবং পরবর্তীতে আমরা কিছু এক্সাম্পল তো থাকবেই, প্রত্যেকটা বিষয়েই এক্সাম্পল থাকবে, আর অ্যাসাইনমেন্ট আকারেও থাকতে পারে কিছু এক্সারসাইজ যতটুকু সম্ভব হয়। আসলে ইনকাম ট্যাক্স একটা অনেক বড় বিষয়। আমাদের প্রোগ্রামের যে ডিউরেশনটুকু আছে এই ডিউরেশনের মধ্যে আমি চেষ্টা করব সর্বোচ্চ প্রয়োজনীয় দিকগুলো আলোচনা করার। আবার আমরা যদি বেশি অ্যাপ্লিকেবল দিকে কিছু কিছু জিনিসে চলে যাই, সেক্ষেত্রে দেখা যাবে যে গুরুত্বপূর্ণ অনেক বিষয় আমরা কভার করতে পারবো না। আরেকটা জিনিস, ছোট্ট জিনিস, সেটা হলো যে ট্যাক্স প্ল্যানিং নিয়ে কি কিছু বলবেন আপনি? এই কাজের মধ্যেই ট্যাক্স প্ল্যানিং গুলো আসবে, আমাদের ইয়ের মধ্যে গুলো আসবে। আর ফার্দার যেটা আপনি যে বিষয়গুলো বললেন এই ডিসকাশন গুলো আমাদের সিপিডি গুলাতে হবে। আমাদের সিপিএ বাংলাদেশের রেগুলার সিপিডি গুলাতে এই ট্যাক্স রিলেটেড ডিসকাশন গুলা হবে। তখন আপনারা যারা মনে করেন আগে বেঁচে যারা ছিলেন, আপনারা যারা আছেন সবাই এটাতে পার্টিসিপেট করবে। এই জায়গায় একটা ফার্ম নলেজ থাকলে তখন এই প্রবলেম গুলা উঠে আসবে এবং সমাধান গুলা আসবে ডিসকাশনের মাধ্যমে। আর কোনো কোয়েশ্চন আছে কিনা কারো? কোয়েশ্চন না থাকলে আমি আজকের ক্লাস এখানেই শেষ করব। আপনারা কানেক্টেড থাকবেন। আমি ক্লাস শেষ করার পরে আমরা একটু সময় আলোচনা করব। একটু সামারি আমি বলছি, আমরা আজকে আলোচনা করেছি আয়কর নির্দেশিকা 2022-23 থেকে আলোচনা শুরু করেছি, যেটা জাতীয় রাজস্ব বোর্ডের কর নীতি উইং পাবলিশ করেছে। এই নির্দেশিকার প্রথম ভাগের আলোচনা আজকে আমরা করলাম, যেখানে আয়কর রিটার্ন সম্পর্কে বলা আছে, আয়কর রিটার্ন কারা দাখিল করবেন এই বিষয়ে বলা হয়েছে, এবং যাদের আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে এই বিষয়টুকু আলোচনা করা হয়েছে। যেসব ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করতে হবে তাদেরকে অবশ্যই আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে। আমরা 19 নম্বরে এসে এটা দেখেছি এবং পরবর্তীতে দেখেছি যে যে সকল ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন করতে হবে এটার একটা লম্বা লিস্ট আমরা পেয়েছি। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা আলোচনায় নিয়ে এসেছি। রিটার্ন ফর্ম কোথায় পাওয়া যায় এটা আমরা দেখেছি। রিটার্ন দাখিলের দিবস আমরা আলোচনা করেছি।
এখানে ট্যাক্স ডে এর বিষয়ে আলোচনা করেছি। লক্ষণীয় বিষয় হচ্ছে এই জায়গাতে ট্যাক্স ডে হচ্ছে 30 নভেম্বর 2022 এবং এটা 1 জুলাই 2022 থেকে 30 নভেম্বর 2022 হবে এই জায়গাতে। এই বিষয়টুকু আমি আমার পক্ষ থেকে মনে হয়েছে এটা সংশোধন যোগ্য। তাই এখনো আমি এটা কনফার্ম হয়নি, এনবিআর এর সাথে কনফার্ম হলে এটা জানা যাবে। রিটার্ন দাখিলের সময় কোথায় রিটার্ন দাখিল করতে হবে এ বিষয়ে আমরা আলোচনা করেছি। ইটিআইএন সার্টিফিকেটে যে অধিক্ষেত্র বা সার্কেল দেয়া থাকবে ওই সার্কেলেই রিটার্ন দাখিল করতে হবে। এটা একটা নির্দেশনা আছে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক। রিটার্ন দাখিল না করলে কি হয় আমরা দেখেছি যে জরিমানা হবে 124 ধারা অনুযায়ী, 73 ধারা অনুযায়ী সরল সুদ হবে এবং 73 এ ধারা অনুযায়ী বিলম্ব সুদ আরোপযোগ্য হবে। তবে যে ক্ষেত্রে রিটার্ন সময় এক্সটেনশন করা হয়েছে, এক্সটেনশন করার পরে দাখিল করা হয়েছে, সেক্ষেত্রে বিলম্ব সুদ আরোপিত হবে, শুধুমাত্র জরিমানা হবে না। আমরা কিছু চেঞ্জ দেখেছি এই বছরে, গুরুত্বপূর্ণ যে চেঞ্জ গুলা এসেছে রিবেটের ক্ষেত্রেই মূলত এই চেঞ্জ গুলা, পূর্ববর্তী বিধান এবং বর্তমান বিধান, এই পরিবর্তনগুলো আমরা এখানে দেখলাম এবং পরবর্তী লেকচারে আমরা দ্বিতীয় ভাগ যেটা বলা হচ্ছে স্বাভাবিক ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন, আমরা ওইভাবেই পড়ছি। এই আয়কর রিটার্ন সম্পর্কে আমরা দ্বিতীয় ভাগ সম্পর্কে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকে ক্লাসে অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।